একটা পর্যন্ত। মৌসুমি, তুমি তো আসতে মনে হয় না, তোমার কি হলো? মৌসুমি আসো তো। হ্যাঁ স্যার। কি হয়েছে, অসুস্থ নাকি? হ্যাঁ স্যার, শরীরটা একটু খারাপ বলে যাইনি। ওকে। আচ্ছা, আগের দিনকার আমি তো ভোট করতে বললাম, তোমরা ভোট করেছিলে। ইকোনমিক্সই আমি দেখলাম বেশি ভোট পড়েছে ইকোনমিক্সে। তো আমি ইকোনমিক্সটা আজকে শুরু করি কিছুটা, তারপর দেখি, তারপরে বাকি কিরকম চলে দেখি। আমি ক্লাস বুঝে তারপর ক্লাস এগোবো। বেশি ইকোনমিক্স শুরু করছি। আচ্ছা আচ্ছা, ইকোনমিক্স আমি বলি নরমালি ইকোনমিক্স কি। ইকোনমিক্স যদি বলি আমি, ইকোনমিক্সের কথা যদি বলি, আমরা 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 কি মানে পড়বো কি, আমরা ইকোনমিক্স পড়বো। ইকোনমিক্স অনেক বড় ব্যাপার, ইকোনমিক্স বিরাট বড়। ইকোনমিক্স পুরো একটা সাবজেক্ট। আমরা পুরো সাবজেক্ট তো পড়তে যাচ্ছি না এখানে, আমরা শুধু কম্পিটিটিভের জন্য যেটা আমাদের কম্পিটিটিভে ইকোনমিক্স পড়তে হয় না, আমাদের কম্পিটিটিভে যেটা পড়তে হয় সেটা হচ্ছে পুরো ইকোনমিক্স পড়তে হয় না। আমাদের কম্পিটিটিভে যেটা পড়তে হয় সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি। আমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি। তো আমরা এটা করবো, ইন্ডিয়ান ইকোনমি করবো, আমরা ইকোনমিক্স করবো। বুঝতে পারলে? এবারে আমি একটা নর্মাল কথা বলি, এই ইকোনমিক্স কি আর ইকোনমি কি অবশ্যই বুঝতে পারেন যে ইকোনমি কি আর ইকোনমিক্স। ইকোনমি এক ধরনের অর্থ ব্যবস্থা, ইকোনমি অনেক বড় কথা। ইকোনমিক্স একটা সাবজেক্ট, ইকোনমিক্স একটা অর্থশাস্ত্র, একটা সাবজেক্ট ব্যাস। আর ইকোনমি, ইকোনমি মানে অর্থ ব্যবস্থা। যেমন পুরো পৃথিবীর ইকোনমি বিরাট ব্যাপার, প্রচুর টাকার খেলা। ভারতের ইকোনমি অনেক বড় কথা, পশ্চিমবঙ্গের ইকোনমি অনেক বড় কথা। তোমাদের রেসপেক্ট তো তোমার বাড়ির ইকোনমি ছোট, তোমার বাড়ি থেকে তোমার হালকা তোমার ওই গ্রামের ইকোনমি, তারপরে তোমার ওই মহকুমার ইকোনমি, জেলার ইকোনমি, রাজ্য ইকোনমি, দেশের ইকোনমি। ইকোনমি বড় হচ্ছে, ইকোনমি অনেক বড় কথা। কিন্তু ইকোনমিক্স, ওই ইকোনমি সংক্রান্ত যে সমস্ত তথ্য যে সাবজেক্টের মধ্যে ঢুকিয়ে দেওয়া আছে এবং সেই সাবজেক্টে ঢুকে খেয়ে নেওয়া হয়, ওইটাই ইকোনমিক্স। তো ইকোনমি আর ইকোনমিক্সের মধ্যে একটু তফাৎ। তো ইকোনমিক্স আর ইকোনমি যাই হোক, এবার আমি চলে আসছি। তো তোমাদের এখানে কি করানো হবে? ইন্ডিয়ান ইকোনমি। আমরা ইকোনমি পড়বো, বাট ইন্ডিয়ান ইকোনমি। এবারে কথা হচ্ছে ইকোনমি, ইকোনমি প্রথম কথাটা কোথা থেকে এসেছে, মানে অ্যাকচুয়ালি ইকোনমিক কথাটা ফাদার অফ ইকোনমি কাকে বলা হয়, ফাদার অফ ইকোনমিক্স কাকে বলা হয়? ইকোনমি কথা ছেড়ে দাও, ইকোনমিক্স ফাদার অফ ইকোনমিক্স কাকে বলা হয়? কাকে বলা হয়? তোমরা তো প্রায় শর্ট কোশ্চেন করেছো, কাকে বলা হয় কমেন্ট করতে পারবে কেউ? অনলাইনে অনলাইনে বলো, অনলাইনে যারা আছো বলো। আজকে তো এখানে বেশি ছেলে নেই, তাই তোমাদেরকে জিজ্ঞেস করতেছো, বলো। স্যার অ্যাডাম স্মিথ। হ্যাঁ, তো অ্যাডাম স্মিথকে বলা হয় ফাদার অফ ইকোনমিক্স। কাকে বলা হয়? অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ। তো অ্যাডাম স্মিথের একটা বইও আছে, শুনেছো কেউ? বলতে পারবে অনলাইনে অ্যাডাম স্মিথের বইটার নাম? না, তাই তো। দা ওয়েলথ অফ নেশনস। পুরো কথাটা আরো বড় হয়, দা ইনকুয়ারি অফ, অনেকটা বড় হচ্ছে, দা ইনকুয়ারি অফ নেচার এন্ড দা স্ট্রাকচার অফ নেচার। অ্যাডাম স্মিথের যে বইটার নাম হচ্ছে, নাম লিখে রাখো, দা ওয়েলথ, জানো? মালিক আছে বই। হ্যাঁ, দা ওয়েলথ অফ নেশনস, এটা হচ্ছে অ্যাডাম স্মিথের বই। তো অ্যাডাম স্মিথের ফাদার অফ ইকোনমিক্স বলা। এবার আমি ভারতের কথায় আসি, তো দুনিয়ার কথা হয়ে গেল, সেটা আমি পরে যাচ্ছি। তারপরে এমনি ভারতের কথা নরমাল একটু নিচু স্তরে আসি। ভারতে ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক্স কাকে বলা হয়? তো এখানে একটু তোমাদের, আচ্ছা কেউ বলতে পারবে অনলাইনে? ওয়েলথ অফ নেশনস,
তোমরা বলো তো, তোমরা লিখনি আমাকে বলবে তো, মুছে দিলাম। দ্য ওয়েলথ অফ নেশনস, ঠিক আছে। বলে দ্য ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমির ফাদার কাকে বলা হয়, মানে প্রথম শুরু হয়েছে আর কি, যে এই ব্যবস্থাটা নিয়ে প্রথম একদম শুরুতে যে কথাটা বলেছিল কে? তোমরা এমন কোন ইতিহাসে এমন কিছু বইয়ের মানে কথা শুনেছো যেটা ইকোনমিক সংক্রান্ত আলোচনা হয়? প্রথম ইকোনমিক সংক্রান্ত মানে একটা, হ্যাঁ এক্স্যাক্টলি। তো কৌটিল্যের অর্থশাস্ত্র, এই জন্য কৌটিল্যকে ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমি বলা হয়। আমি যদি প্রথম শুরুতে বলি ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমি, জাস্ট সিম্পল কোশ্চেন, ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমি কৌটিল্যকেই বলা হয়। কৌটিল্য বলতে পারো, চাণক্য বলতে পারো, বিষ্ণুগুপ্ত বলতে পারো, যাই বলতে পারো, তো 3-4 রকমের নাম আছে। ওর অর্থশাস্ত্র ছিল না, ওটা হচ্ছে ফাদার অফ ইন্ডিয়ান, ওই জন্য হচ্ছে তোমার ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমি ওকে বলা হয়। ওকে, কৌটিল্য। এইবারে কথা হচ্ছে এখানে 3 রকমের কোশ্চেন তোমরা দেখতে পাবে। কিরকম? কোন সময় বলে দিতে পারে ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমিকে, সেখানে কৌটিল্য অপশনই দিল না। কি করতে হবে না, ও ম্যাডাম সিদ্ধ নেই, অন্য নাম দেবে। এখানে ইন্ডিয়া বলে দিয়েছে না, তোমাকে অ্যাডাম স্মিথ অপশনে দেবে। শুধু যদি ইকোনমি বলতে তাহলে অ্যাডাম স্মিথ অপশন দিত, কিন্তু যদি বলে দেয় যে ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমি, কৌটিল্য দিল না, অ্যাডাম স্মিথ দিল অপশন, তখন এখানে 3 রকমের কোশ্চেন হতে পারে। তো তোমরা 3 রকমের কোশ্চেনই লিখে রাখো। একটা আমি তোমাকে বলে দিলাম ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমি কাকে বলা হয়, কৌটিল্যকে, তাই না? একটা আছে ফাদার অফ ইকোনমিক রিফর্মস। রিফর্মস মানে পুনর্গঠন, মানে ইকোনমি যখন তোমার মানে এমন কোন লোক যে ইকোনমিকে বাঁচিয়ে দিয়েছে, একরকম মনে করো ইকোনমি এখানে শেষ হয়ে গেছে, ইকোনমিকে রিফর্ম করেছে। দেখা যাচ্ছে না পুরোটা, দেখা যাচ্ছে না? দেখে তো পেয়েছো এবারে? স্যার একটা সাইডে দেখা যাচ্ছে না, কেটে যাচ্ছে। এক সেকেন্ড আচ্ছা পাইলে কি বলছে কি দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না, তাহলে কি বলছে? ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ দেখো তোমরা, আমার কিন্তু এখানে দেখা যাচ্ছে পরিষ্কার, ঠিক আছে? তোমাদের যদি কিছু প্রবলেম হয়ে থাকে ফোনে হতে পারে, তোমাদের ফোনে, এবার কারোর ফোন ভেঙে গেছে, আধা নেই, তো সেখানে কেটে যাচ্ছে, সেটা আলাদা কথা, বাট এখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, ঠিক আছে? চেক করো একবার, ফোনটাও চেক করে নাও নিজে। এমন নয় যে ক্যামেরা ভালো হলে সবসময় ফটো ভালো উঠবে, মুখও থাকতে হয় তার জন্য। তো নিজের ফোনটা একবার চেক করো, মোবাইলটা ফুল স্ক্রিন করো আর রোটেট করো। এমনিতেই এই গরমে এই দেখো সবচেয়ে ফার্স্ট অফ অল তো এই স্টুডেন্ট, আমি এক্সাক্ট কারণ জানতে এই স্টুডেন্টগুলো কেন আছে। নরমাল যদি তোমরা আমাকে লজিক দেখাও যে আমি এই জন্য যাইনি, তো আমার এটা খুব খারাপ লাগছে, কেননা তোমরাই নিজেরাই বললে যে ইকোনমিক্স পড়বো, আজকে ইকোনমিক্স শুরু হচ্ছে। আজকে দেখো এরপরে যখন আমি তোমাদের ইকোনমিক্স, যখন আমি নতুন করে কোশ্চেন, এই ক্লাসটা যদি কেউ না করে, পরেও যদি না করে, সে তখন কি করবে? এই কোশ্চেন স্যার এটা করতে গেলো, কেননা আজকে যদি আমাকে পড়িয়ে পড়িয়ে জিডিপি অবধি আমি এগিয়ে যাই, সবচেয়ে বড় প্রবলেম হয়ে যায় জিডিপি। জিডিপি যদি আমি আজকে অতদূর অবধি পড়িয়ে চলে যাই, দেখি কতদূর এগোতে পারি আমি। যদি জিডিপি অবধি চলে যাই তাহলে হয়ে গেল, কিন্তু খবর হয়ে গেল। কেন লাইভে, আমি এখানে লাইভে, অনলাইনে একটাই প্রবলেম আছে, এই যে লাইভে যে লাইভ যে কোশ্চেনগুলো তোমাদের থেকে উঠে আসে না, যে কোশ্চেনগুলো তোমরা এমনি এমনি জানতে চাও, যেটা তোমাদের এমনি মানে আনকনসিয়াস মাইন্ড থেকে যে কোশ্চেনগুলো উঠে আসে, ওই কোশ্চেনগুলো আমাকে বড় সাহায্য করে। তার জন্য এখানে ছেলেগুলো দরকার অতিরিক্ত, যেটা হয়, যেটা ছিলে তোমরা আজকে নেই, আর এই জন্য আমার বিরক্তিটা লাগছে। অনলাইনে অফলাইনে, অনলাইনে যারা পড়ছে তারা নাহলে দূরের জন্য অনলাইনে পড়ছে, যারা তার ঠিক আছে, কিন্তু অফলাইনে যারা পড়েছো তোমাদের কোনো অসুবিধা নেই। তোমাদের কাছে অনলাইনের ক্লাসটা এইটুকু থাকবে যে এক্সট্রা রেফারেন্স, ওটা যদি প্রবলেম হয় তখন দেখবো ওটা। আচ্ছা কি বলছিলাম, কোথায় ছেড়েছিলাম? ফাদার অফ ইন্ডিয়ান, সরি, ফাদার অফ ইকোনমিক রিফর্মস। রিফর্মস জিনিসটা কি? রিফর্মস মানে একরকম, ধরো মনে করো কোন জায়গার অর্থব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে, সেইখান থেকে অর্থব্যবস্থা একদম শেষ, ভেঙে পড়েছে, মানে মনে করো দেশে পয়সা নেই, একরকম সে অর্থব্যবস্থা কাকে বলছি? অর্থব্যবস্থা একদম আমি যদি পরিষ্কার করে বলতে চাই না, বলতে গেলে কমসে কম রিসোর্সে মোর ডেভেলপমেন্ট। তোমার কাছে, তোমাকে আমি ধরো 100 টাকা দিলাম, কেউ ওই 100 টাকাতে মেহেন্দি করে পুরোটা শেষ করে দিল, যেটা কোনো কাজে নেই, কাজে লাগে না। কেউ মেকআপ করে নষ্ট করে দিল, কেউ ওই 100 টাকা নিয়ে 5 দিন খেয়ে খেয়ে কাটাচ্ছে। না, তো সবচেয়ে ভালো বন্টন কে করলো ওই 100 টাকা? তো 100 টাকা তো আমি সবাইকে দিয়েছিলাম, কিন্তু যে বন্টন ভালো করেছে
সে এবার আমাকে কথা বলো, সিঙ্গাপুর আর আমাদের ভারত। আচ্ছা সিঙ্গাপুর, আমি তোমাকে কিছু দেশের নাম বলি, যেমন জাপান। জাপানে দুটো পরমাণু বোম পড়েছিল। জাপানের মানে লোক সংখ্যা আমাদের পশ্চিমবঙ্গের কত, 10 কোটি হবে, 10-11 কোটি হবে, জাপানের 12 কোটি। জাপানের পুরো দেশের জনসংখ্যা আমাদের পশ্চিমবঙ্গের থেকে হয়তো 2-1 কোটি বেশি, ব্যাস এটুকুই জনসংখ্যা জাপানের। জাপানের দুটো পরমাণু বোম পড়েছে, তা সত্ত্বেও জাপান ডেভেলপ ভারতের থেকে মানে আপাতত 50 বছর এগিয়ে আছে জাপান। দুবাই, দুবাই যেখানে বালি ছাড়া কিছুই নেই, ওখানে বালি ছাড়া কিছু নেই, যা তেল আবিষ্কার হলো ওখান থেকে, তেল যা মানে খনন করে যা তেল বের হলো, ওখানে তেল যা বের হয়েছে। দুবাই এখন মানে ভারত থেকে 100 বছর এগিয়ে আছে দুবাই। দুবাই মতো এত ডেভেলপমেন্ট তো ছেড়ে দাও, পুরো বিশ্বের কোথাও আছে, এরকম কাণ্ড হয়ে আছে। তো এগুলো কি? সিঙ্গাপুর 1965 সালে সিঙ্গাপুর মানে স্বাধীন হয়েছে, মানে হয়েছে। তুমি ভাবো সিঙ্গাপুরের, তোমরা যদি ওয়ার্ল্ড ম্যাপ দেখে থাকো তো দেখতে পাবে সিঙ্গাপুরের মেন মানে চলে হচ্ছে ওই ওখানে একটা প্রণালী আছে মালাক্কা বলে, মালাক্কার এধার সাইডটা, ওখানে না ওই জাহাজ পাস করে, চায়না দিয়ে যত জাহাজ পাস করে ওরা শুধু জাস্ট ওখানে একটা টোল লাগিয়ে রেখেছে, জাহাজ পাস করিয়ে দেবে ওরা, তার জন্য ট্যাক্স দিতে হবে। ওই করে করে সিঙ্গাপুরের ইকোনমি এখন, সিঙ্গাপুর তো মানে বৃহৎ ডেভেলপমেন্ট করতো। তো ইকোনমিক্সের মানেই হচ্ছে এটা, কমসে কম রিসোর্সে তুমি কত বেশি ডেভেলপমেন্ট করছো। তোমার কাছে টাকা কম থাকুক, কিন্তু তুমি যেমন আমাদের এখানে একটা প্রবলেম কি আছে, আমাদের দেশে জনসংখ্যা দিন রাত লোক ছাতি বেড়ে যাচ্ছে, জনসংখ্যা আমাদের দেশের এত জনসংখ্যা হয়ে গেল, 140 কোটি, চায়নাকে বেরিয়ে গেছি এখন আমরা। এই জনসংখ্যা এত যে বেরিয়ে যাচ্ছে, সেটা নিয়ে কপাল না চাপড়ে ওই জনসংখ্যাটাকে, আমাদের এখানকার প্রবলেম এত জনসংখ্যা গেছে ওটা নয়, আমাদের এখানকার প্রবলেম কি ওই জনসংখ্যাটা কোনো কাজের নয়, স্কিলড নয়। ওই জনসংখ্যাটা যদি স্কিলড হয়ে যেত না, তাহলে পুরো দুনিয়ার যত কাজ আছে না সব এমনি ভারতীয়রাই হাতিয়ে নেবে। এমনি আমাদের এখানে জনসংখ্যা এত বেশি, তো আমাদের চায়না আগে ছিল, তো রিসেন্টলি আমরা চায়নাকে সম্ভবত পিছিয়ে হয়ে এগিয়ে দিচ্ছি। এখনো তো যেহেতু সেন্সাস হয়নি তাই জানা যাবে না, কিন্তু সেন্সাস হয়ে গেলে বেরিয়ে যাবে যে চায়না পিছিয়ে গেছে। 1-2 কোটি হলে তো পিছিয়ে গেছে, 139 কি 40 হবে, আমাদের এখন 41-42 হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি 41 খানি হলো হয়ে গেছে, তো এই জিনিসটা হয়ে গেছে। এখন জনসংখ্যা বলে কপাল না চাপড়ে জনসংখ্যা মানে কিভাবে ওই জনসংখ্যাটাকে স্কিল ওয়ার্কে মানে পরিণত করা যায় সেটা করা বেশি, ভাবাটা বেশি উচিত। তো এইটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। জনসংখ্যা কি, জনসংখ্যা তো বাড়তে আছে, জনসংখ্যা তাতে কি যায় আছে, জনসংখ্যা কিছু না। এখন আরো কয়েক বছর পর জনসংখ্যা আরো কমে যাবে, কারণ এখন আর ওই 7-8টা করে ছেলে পুলে নেওয়ার মানসিকতা লোকের কমে যাচ্ছে, তো জনসংখ্যা এমনিতেও কমতে থাকবে আস্তে আস্তে। ওই জেনারেশনটা যখন আস্তে আস্তে মারা যাবে না, তখন জনসংখ্যা ফার্টিলিটি রেট না, আমাদের এমনি ফার্টিলিটি রেট 2.5 মানে 2.5 মানে ফার্টিলিটি রেট মানে একটা একজন মানে একজন দম্পতির কতজন ছেলে পেলে। ভারতে 2.5 বলা যায় না, অ্যাকচুয়ালি এখানে 3 ধরে একরকম, 2.5 তো ছোট কমসে কম আধা ছেলে পেলে হচ্ছে, এটা না, দুটো ছেলে পেলে কমপক্ষে থাকে সবার, কমসে কম দুটো থাকে, আর এটা ফার্টিলিটি রেট বের করে, তো 2.5 ঠিক আছে। 2 এর নিচে যখন নেমে যাচ্ছে না, 2টা হচ্ছে সবচেয়ে ভালো ধরা, 2 ফার্টিলিটি মানে দুজন ঠিকঠাক, একজন দম্পতি দুটো ছেলে মেয়ে ঠিক আছে, দুটো সন্তান ঠিক আছে। এর থেকে নিচে যখন নেমে যাবে না, তখন প্রবলেম হয়ে যাবে, যেটা জাপানে হয়েছে। জাপানে ফার্টিলিটি রেট 2 এর নিচে, 1.5 এর নিচে নেমে গেছে, একটা হচ্ছে তাও খুব প্রবলেমেটিক, বুঝতে পারছো, এরকম হচ্ছে। তো ওরা চাইছে জনসংখ্যা যাতে বাড়ে, তো খুব জনসংখ্যা কমে যাওয়া একরকমের চাপে। তো ভারতের জনসংখ্যা ঠিক আছে, আস্তে আস্তে কয়েক বছর পর ওই জেনারেশন যখন পড়ে যাবে না, এখন তুমি ভাবো না তোমাদের যেসব জেনারেশন, তোমাদের কারো মনে হচ্ছে 7-8টা ছেলে বলে হোক, কেউ চাইবে না। তো এইটা হচ্ছে ইকোনমিক সুব্যবস্থা, যে আমি ইকোনমিক, হ্যাঁ আচ্ছা। তো আমাদের ইকোনমিকের কন্টিনিউ রাখো তো নাকি? তো আমাদের ইকোনমিকের এইটা হচ্ছে একটা বড় প্রবলেম। তো যেটা আমরা আমাদের দেখা দরকার, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি করে ওই মানে ওই যে জনসংখ্যাটাকে কি করে স্কিল ওয়ার্কে পরিণত করা যায়। তুমি আমাদের এখানকার দেখো, আমাদের এখানকার যত শ্রমিক আছে না, আমাদের এখানকার শ্রমিকের স্কিল নেই। আমি শ্রমিক, আমাকে দিয়ে যা কাজ করানোর করিয়ে দিই, মানে সে কোনো একটা বিষয়ে স্কিলফুল নয়, সে সব কাজ করতে পারে, নাট বল্টু আটকে দেবে, ঘর পেন্ট করে দেবে, হ্যাঁ উপরে ঢালাই দিয়ে দেবে, সবকিছু করে দেবে। তো এমন নয় যে সে একটা স্কিল নিয়ে খুব ভালো গুরুত্বপূর্ণ। তো এই জিনিসটার অভাব আছে আমাদের এখানে। তো এই জিনিসটা যাই হোক, ঠিক আছে, এটা আমি পরে আসছি। তার আগে জিনিস দেখো, তাহলে কি বলবো, ফাদার অফ ইন্ডিয়ান রিফর্মস মানে ইকোনমিক রিফর্ম, মানে ইকোনমিককে, তাহলে ভারতের অর্থ ব্যবস্থা এমন কোন সময় ভেঙে পড়েছিল, এরকম আছে? ভেঙে পড়েছিল 1990 সালে। আমি তোমাদের আগে বলেছি, সেই এলপিজি মডেল, কেউ একটা কোশ্চেন করেছিল কয়েকদিন আগে, এখানে এলপিজি মডেল, এলপিজি কাকে বলে বা এলপিজি এরকম কি ব্যাপার, আমি সেই সময় বলেছিলাম এলপিজি কাকে বলে, এলপিজি মডেল কি, আর থেকে। তো সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিল পিভি নরসিংহ রাও, 1991 সালে। উনি মানে অ্যাকচুয়ালি পিভি নরসিংহ রাও যদি মানে প্রধানমন্ত্রী ছিলেন, তাই উনার নামটাই নেওয়া হয়, কিন্তু অ্যাকচুয়ালি উনার পেছনে যে নিয়ে আছেন তিনি হচ্ছেন মনমোহন সিং।
মনমোহন সিং ওই সময় ছিলেন অর্থমন্ত্রী। মনমোহন সিং অ্যাকচুয়ালি গভর্নর ছিলেন, মানে আরবিআই গভর্নর, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর ছিলেন মনমোহন সিং একসময় সেই সময় উঠে অর্থমন্ত্রী করা হলো। অর্থমন্ত্রী হয়ে তিনি হচ্ছে এই ইকোনমিক পুরো, আমাদের কাছে 15 দিনের পয়সা ছিল দেশের কাছে। এখন যেমন এই শ্রীলঙ্কা যেমন কদিন আগে দেউলিয়া হয়ে গেল না, আমরা যেমন শ্রীলঙ্কার উপরে হাসছিলাম, সেই সময় আমাদের দেশের উপরে হাসা হচ্ছিল যে যাবে 15 দিন পরে গেল। আমাদের কাছে সেরকম কন্ডিশন ছিল আর 15 দিনের পয়সা ছিল যে এরপরে দেশ শেষ, ইকোনমি ভেঙে পড়বে দেশে। তো সেই সময় মনমোহন সিং ওইখান থেকে এই এলপিজি মডেল নিয়ে আনা হয়েছিল। এবং কিন্তু সেই সময় মনমোহন সিং এনেছিলেন ঠিক কথা, কিন্তু সেই সময় প্রধানমন্ত্রী কি ছিলেন পিভি নরসিংহ রাও। তো তাই জন্য পিভি নরসিংহ রাওকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক রিফর্মস। ওই সময়টা উনি তুলেছিলেন হচ্ছে ইকোনমিক রিফর্ম করে। ওকে, পিভি নরসিংহ রাও, ঠিক আছে? এটা হচ্ছে ফাদার অফ ইকোনমিক রিফর্মস, এটা লিখে নাও। আমি বুঝি আপনাকে কিছু বলো। কৌটিল্যের অর্থশাস্ত্র তো আরে ওখানে, আর তুমি ভাবো একটা ওই অ্যাকচুয়ালি ওটা আছে না, একটা দেশকে কি করে তৈরি করে, মানে সরি একটা একটা রাজা কি করে রাজা হয়। তো আমি নরমাল যদি ওই কথাটা বলি, তুই ভাবো একটা রাজা হতে গেলে শুধু যুদ্ধ জিতলে রাজা হয়ে গেল? রাজনীতির মধ্যে ইকোনমিক্স না, আমি সেটা বুঝতে পারছি। তুমি ভাবো একটা রাজা কখনো রাজা হয়? সে কি শুধু যুদ্ধ করলেই রাজা হয়ে গেল? না, তাকে তুমি দেখবে যত বড় বড় রাজা আছে না, শুধু যুদ্ধ জেতেনি তারা সমাজ ব্যবস্থাটাকে ঠিক করেছে। তো সেই সমাজ ব্যবস্থার একটা মুখ্য অংশ হচ্ছে ইকোনমিক্স। তুমি দেখবে, তুমি সুলতানি শাসনে হোক, মুঘল শাসনে হোক, বা তোমার এই আগের মানে এনসিয়েন্ট টাইমে হোক, অশোকের সময় হোক, চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, ওদের সময় দেখবে কোনো না কোনো সময়, তুমি প্রত্যেকের সময় দেখবে ইকোনমিক সিস্টেম মারাত্মক ছিল। ওই জন্য ওইটাকে ইকোনমিক্স, ওখানে ইকোনমিক্সের অনেক কথা লেখা আছে, এমন নয় যে কিছু লেখা নেই। ওখানে অর্থশাস্ত্র সম্বন্ধেও লেখা আছে, নামই অর্থশাস্ত্র, বইটার নামই তো অর্থশাস্ত্র। তো ওখানে অর্থনীতি সংক্রান্ত অনেক কিছুই লেখা আছে, ঠিক আছে? তোমরা যেটা পড়ছো ওটা কি, ওটা তো ডাইরেক্ট কোশ্চেন। তোমরা যেটা পড়ছো ওই জন্য তোমাদের ডিটেইলস যদি ভেতরে ঢোকো না, অনেক চ্যাপ্টার, ওখানে 15টা চ্যাপ্টার আছে ওই অর্থশাস্ত্রের ভেতরে। তো অনেক কিছু আছে। দেখো হলো তাহলে ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমি আছে, ফাদার অফ ইকোনমিক রিফর্মস আছে, আর একটা আছে, আরেকটা কি, ফাদার অফ ইকোনমিক প্ল্যানিং। দেখতে পাচ্ছ কোশ্চেন অনেক রকমের হতে পারে। তোমাকে সবসময় যে ইন্ডিয়ান, হ্যাঁ ফাদার অফ ইকোনমিক প্ল্যানিং ইন্ডিয়ান, এগুলো ইন্ডিয়ান, এগুলো সবকটা ইন্ডিয়ান। এই তিনটে ইন্ডিয়ান, আমি যে তিনটে বলছি না, এই তিনটে ইন্ডিয়ান। শুধু প্রথমটা হ্যাঁ প্ল্যানিং, হ্যাঁ ইকোনমিক প্ল্যানিং, এটা হচ্ছে বিশ্বেশ্বরাইয়া, এনাকে বলা হয়। এটা ডাইরেক্ট মনে রাখো, ইকোনমিক প্ল্যানিং। তিনি বিরাট বড় অর্থনীতিবিদ ছিলেন, একটু মনে রাখো। আর লিখে দেবো। এবার আমরা ইকোনমিক্সে ঢুকবো, মেন ইকোনমিক্সে। এটা একটা কিছু ইনফরমেশন হয় যেটা আমি তোমাদের দেওয়ার কথা ছিল, দিয়ে দিলাম। হ্যালো, লিখে দিয়েছো? এইবারে কথা হচ্ছে, আমি তোমাকে কি বললাম, ইকোনমিক কি বলছে তাহলে? ইকোনমিক বলছে যে অর্থের বন্টন, অর্থ কত সুন্দরভাবে বন্টন করা যায়। যত সুন্দরভাবে বন্টন করা হচ্ছে সেটাই ভালো ইকোনমিক বলে বিবেচিত হচ্ছে। তুমি যত খারাপভাবে ইকোনমিককে মানে তোমার এই অর্থ বন্টনকে খারাপভাবে করবে, ইকোনমিক তত খারাপ হবে। ভালো করে অর্থ বন্টন করছো যখন, ইকোনমিক ভালো হচ্ছে। এখন কথা হচ্ছে ইকোনমিক ভালো খারাপ এর প্রসঙ্গটা আসবে কোত্থেকে? পয়সা। পয়সা আসে বিভিন্ন সেক্টর থেকে। পয়সা আমাকে ইকোনমিক বিল্ড আমি কখন করতে পারবো? যখন পয়সা থাকবে আমার কাছে। আমার কাছে পয়সা নেই, ধর ইকোনমিক বিরাট বড় বড় কথা বলে হবে? আমার কাছে তখনই আমি ইকোনমিক বিল্ড করতে পারবো যখন পয়সা থাকবে। এবার পয়সা কোথা থেকে আসবে? বিভিন্ন সেক্টর থেকে। এখন আমরা ঢুকবো সেক্টরে। সেক্টর, সেক্টরকে তিন ভাগে ভাগ করা হয়, ঠিক কি? কেউ জানো সেক্টরকে তিন ভাগে ভাগ করা হয় কি কি? বলতে পারবে কেউ অনলাইনে? অ্যানসার করো, অ্যানসার করো, অ্যানসার করো। কেউ জানলে বলো, আর কেউ যদি না জানো না বলে দাও একবার। বুঝতে পারলে? একবার না বলে দাও, তাহলে আমি ধরে নেবো, বুঝে যাবো। জানি না স্যার। আচ্ছা ঠিক আছে, দেখো সেক্টরকে কার কার মনে হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি সেক্টর? 8 ভাগে তো, হ্যাঁ 8 ভাগে ভাগ করা হয় তো সেক্টরকে। বাবারে বাবা,
এত 8 ভাগ 9 ভাগ এরকম কিছু করো না। তুমি তোমাকে আমি যেটা বলছি সেটা শোনো। 8 ভাগে ভাগ করা হয় না, ওটা 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 বেশি সারা। তুমি যেটা বলছো ওটা সমস্ত মিলিয়ে বলছো, আমি সমস্ত মিলিয়ে বলতে বলছি। তুমি একটা জিনিস দেখো, সেন্টারকে এখানে যদি কারো কারো মনে হয় যে প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর, শুনেছো না তোমরা? তোমরা কেউ কেউ যখন শর্ট কোশ্চেন করেছো প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর শুরু করেছো, এরকম শুনেছো? তো সেক্টর ও সেক্টর ভুলে যাও। সেক্টরকে ভাগ করা হয় 3 ভাগে, ঠিক কথা, কিন্তু বিভিন্ন রকম ভাবে। একটা প্রকৃতিগত দিক থেকে, একটা শর্তের দিক থেকে, আর একটা ধরো তোমার ওই ওনারশিপ মানে তোমার মালিকানার ভিত্তিতে। কি এগুলো কি? প্রকৃতিগত দিক থেকে মানে নেচার, মানে কিরকম টাইপের, মানে কিরকম টাইপের সেক্টর, মানে কিরকম নেচার। মানে যেমন ধরো বলছেন, তার আগে বলি, ওটা দুটো আমি পরে আসছি, তার আগে এটাকে বলি। হ্যাঁ বলো, কোশ্চেন আছে কারো? আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞেস করবো তখন তোমরা কোশ্চেন করবে, ঠিক আছে? আমাকে এখন একটু পড়িয়ে নিতে দাও হালকা। দেখো, সেক্টরকে আমি 3 ভাগে ভাগ করছি, প্রকৃতিগত দিক থেকে, শর্তের দিক থেকে, মালিকানার ভিত্তি থেকে। মানে প্রকৃতিগত ভিত্তিতে, শর্তের ভিত্তিতে আর মালিকানার ভিত্তিতে। ও দুটো আমি পরে আসি, প্রথমে এটাকে বলি। প্রকৃতিগত দিক থেকে 3 ভাগে ভাগ করা যায়, মেনলি 3 ভাগে ভাগ করা যায়। অ্যাকচুয়ালি করে দেওয়া হয় 5 ভাগে, আমি 5 ভাগও বলবো, তার আমি বলি মেনলি 3 ভাগে ভাগ করা যায়, যেটা তোমরা সবাই জানো। একটা, আচ্ছা তোমরা এটা লিখে নিয়েছো? আচ্ছা আমি এটা মুছছি, ঠিক আছে? মুছে দিচ্ছি এটা। দেখো, প্রকৃতিগত দিক থেকে, প্রকৃতিগত দিক থেকে ন্যাচারাল লিখে রাখলাম। দেখো, প্রকৃতিগত দিক থেকে 3 ভাগে ভাগ করা হয়, যেটা তোমরা সবাই জানো। একটা হচ্ছে তোমার প্রাইমারি সেক্টর, যেটাকে বলে প্রাথমিক ক্ষেত্র। সেকেন্ডারি সেক্টর, যেটাকে বলে দ্বিতীয় ক্ষেত্র, আর একটা টার্সিয়ারি সেক্টর, যেটাকে বলে তৃতীয় ক্ষেত্র। এবার কি বলছেন? নেচার নেচার মানে প্রকৃতিগতভাবে, প্রকৃতিগতভাবে সেক্টর 3 রকম হয়। প্রকৃতিগতভাবে সেক্টর 3 রকমের হয়, একটা প্রাইমারি সেক্টর, একটা সেকেন্ডারি সেক্টর, একটা টার্সিয়ারি সেক্টর। প্রাইমারি সেক্টর কি? মানে প্রাথমিক ক্ষেত্র সেগুলোকে বলবো যেগুলো প্রকৃতির সাথে জড়িত, প্রকৃতির সাথে জড়িত আছে। যেমন প্রকৃতির সাথে জড়িত কিরকম? মানে যেসব ক্ষেত্রের সাথে প্রকৃতির সাথে ডাইরেক্ট যোগাযোগ আছে, মানে ওরা প্রকৃতির উপরেই নির্ভর করে ওই ক্ষেত্রগুলো চলে। যেমন কৃষি, নরমাল একটা কৃষি, কৃষি প্রকৃতির সাথে নির্ভর করে চলে। তুমি আজকে যদি ধান ফলাও, তুমি যদি যত জোর মার করো, তুমি 1 সপ্তাহের মধ্যে ধান ফলিয়ে ফেলতে পারবে? তার জন্য কার উপর নির্ভর করতে হবে? প্রকৃতির উপর। তুমি আমাদের এখানকার ধরো জুলাই মাসে ধরো ধান চাষ করা হয়, শুরু হয়, তো ধান কাটতে কাটতে ওটা প্রায় নভেম্বর, অক্টোবর নভেম্বর তো চলেই যাবে। এবার কথা হচ্ছে ধরো অক্টোবর, আমি নর্মাল ধরে নিলাম অক্টোবর, তুমি যত মাথা খাটিয়ে নাও, যত মাথা খাটিয়ে নাও, ওই আগস্ট মাসে বা সেপ্টেম্বর মাসে পেয়ে যাবে? পাবে না। প্রকৃতির উপর নির্ভর করতে হবে তোমাকে, কখন বর্ষা দেবে, কখন রোদ হবে, ও পুরোপুরি প্রকৃতির উপর নির্ভর। তুমি যদি আজকে মুরগি চাষ করতে চাও, মুরগির একটা টাইম আছে, তার প্রকৃতির উপর নির্ভর করে। এমন নয় যে জিওর মুরগি চলে এলো, এরকম কি হয় নাকি? না হয়। বা তুমি যদি মহিষ পালন করতে চাও, গরু পালন করতে চাও, যাই করো না কেন, এগুলো এগুলো সবই প্রকৃতির উপর নির্ভর করে। তুমি ভাবো যদি ঠিকঠাক ঘাস না হয়, গরু কি খাবে? খাবে না। এমন তো নয় যে তুমি বাহ্যিকভাবে ঘাস ফলিয়ে দেবে। বাহ্যিকভাবে ঘাস কোথায় ফলাবে? হ্যাঁ, কোথায় ঘাস? তোমাকে সেই ঘাস, তোমাকে তুমি যদি ঘাস কোনো বাহ্যিকভাবে ফলাতেও জানো, সেটা প্রকৃতির উপরই নির্ভর করে ফলাতে হবে তোমাকে। তো তুমি যাই করো না কেন, তোমাকে এই সেক্টরটা, প্রাইমারি সেক্টরে যাই কাণ্ড হয়, সমস্ত কিছু প্রকৃতির উপর নির্ভর করে হয়। প্রকৃতি ছাড়া হবেই না টোটালি। এমন তো নয় যে এসবিআই মোস্ট ব্র্যান্ডেড আর কি, এরকম তো হয় না। তো তোমাকে এটা এই প্রাইমারি সেক্টরের জন্য তোমাকে প্রকৃতির উপর নির্ভর করতেই হবে। তো প্রকৃতির উপরে নির্ভর করে যে ক্ষেত্রটা দাঁড়িয়ে আছে, সেটাই হচ্ছে প্রাথমিক ক্ষেত্র। এখানে এখানে যা যা আছে, কৃষি দাঁড়িয়ে আছে, পশুপালন দাঁড়িয়ে আছে, আচ্ছা খনন 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 দাঁড়িয়ে, হ্যাঁ ওটাই হয়েছে। ওটা তো তোমার কৃষির উপরে দাঁড়িয়ে গেল না, তোমার হ্যাঁ ওটা একদম 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 ওটা হবে, কোনো অসুবিধা নেই। খনন খনন, ধরো কয়লা,
কয়লা খুঁজছো তুমি, তুমি যদি এখানে তোমাকে যদি প্রকৃতি এখানে কয়লা না দেয়, তুমি এখানে মাথা পুড়ে মরে গেলেও এখানে তোমার কয়লা পাবে। তো সেরকম তো এগুলো খনন, যেমন পেট্রোলিয়াম, এইসব জিনিসপত্র, এই যে খনন বলো, এইসব বলো, কৃষি বলো, পশুপালন বলো, এগুলো সবই কার সাথে রিলেটেড হয়ে আছে, প্রাইমারি সেক্টরের সাথে। তো প্রাইমারি সেক্টরের সাথে এই সমস্ত কিছু রিলেটেড হয়ে আছে, এই সমস্ত কিছু। এবার এই সেকেন্ডারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, আচ্ছা এই যে লিখে কিছুটা কৃষি, পশুপালন, খনন ইত্যাদি এরকম লিখে দাও, চলে যাও, এটা প্রাইমারি সেক্টর। এবার সেকেন্ডারি সেক্টর কি হচ্ছে, সেকেন্ডারি সেক্টরে কিছু না কিছু কনস্ট্রাকশনের কাজ হয়, মানে নির্মাণের কাজ হয়, কিছু না কিছু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, নির্মাণের কাজ হচ্ছে। তুমি যত নির্মাণ হচ্ছে এখানে, যাই নির্মাণ হোক, এই যে ল্যাপটপটা, এটা যেটা, এটা নির্মাণ হচ্ছে কোথাও না কোথাও, ওটা সেকেন্ডারি সেক্টরে চলে যাবে। ধরো আমি এই ল্যাপটপটা ছেড়ে দিলাম, তুমি আমার একটা কথা ভাবো, ধরো এইখানে তুমি কৃষি আলু চাষ করবে, আলু চাষ করলে এবারে আলুটা চাষ যখন করছো তুমি, ওটা তোমার প্রাইমারি সেক্টরে চলে যাচ্ছে। এবারে ওইখান থেকে তুমি আলুটা বের করলে, আলুটা বের করে কোথাও একটা নিয়ে এসে তুমি কাটছো, এটা ধরো তুমি চিপস বানাবে, আলু তার জন্য চিপস বানানোর জন্য আলু কাটতে হবে তোমাকে, আলু কেটে তুমি ওখানে চিপস বানালে, তো তুমি যখন বানাচ্ছ কোনো একটা কোম্পানিতে তোমাকে এই বানানোটা হচ্ছে, তো সেই কোম্পানিটা পড়ে যাবে সেকেন্ডারি সেক্টরের ক্ষেত্রে। বুঝতে পারছো? সেকেন্ডারি সেক্টরে কি হয়, যেখানে কিছু না কিছু নির্মাণ হয়, ঠিক আছে, কনস্ট্রাকশন হচ্ছে, রিকনস্ট্রাকশন হচ্ছে, নির্মাণ হতে পারে বা পুনর্নির্মাণ হতে পারে, কোনো একটা ভেঙে আবার নতুন করে বানাচ্ছ, বাড়ি বানাচ্ছ। তো সেই সব ক্ষেত্র যেখানে কোনো না কিছু নির্মাণ হচ্ছে, যেগুলো কোথায় কোন কোন ক্ষেত্রে পড়ে যাবে, সেকেন্ডারি সেক্টরে। তখন এই তোমাকে বললাম এই আলু যখন তুমি চাষ করছো, ওটা তোমার হয়ে যাবে প্রাইমারি সেক্টরে। আলু যখন তুমি ওখান থেকে কেটে নিয়ে এসে যখন তুমি চিপস বানাচ্ছ, সেটা হয়ে যাবে তোমার সেকেন্ডারি সেক্টরে। এইবারে কথা হচ্ছে টারসিয়ারি সেক্টরে কি আছে, টারসিয়ারি সেক্টরে আছে হচ্ছে তোমার এই প্রাইমারি সেক্টর আর সেকেন্ডারি সেক্টরে মানে সাহায্য করেছে যে সেক্টর, এই প্রাইমারি সেক্টরকে আর সেকেন্ডারি সেক্টরকে তৈরি করতে সাহায্য করেছে সেই সেক্টর, সেটা এটা হচ্ছে নরমাল কথা, ঠিক আছে। তোমরা কেউ কয়েকটা মুখস্থ করে নিলে, চলে গেলে প্রাইমারি সেক্টরে ১ কিছু পড়ে মুখস্থ করে নিলাম ৫টা, সেকেন্ডারি সেক্টরে ৫টা মুখস্থ নিলাম, টারসিয়ারি সেক্টরে ১০-১৫টা মুখস্থ করে বেশ করতে না, ওরকম না। তুমি ডাইরেক্ট মনে রাখবে, তারপর রিলেট করার চেষ্টা করবে যে এটা প্রাইমারিতে পড়ে, সেকেন্ডারিতে পড়ে না টারসিয়ারিতে পড়ে, আমি ভাইবে দিই। আমাকে প্রথম তো বলো যে প্রাইমারি কাকে বলে, সেকেন্ডারি কাকে বলে, টারসিয়ারি কাকে বলে। তো প্রাইমারি কি, যেসব জিনিসপত্র প্রকৃতির সাথে জড়িত, সেটা প্রাইমারি চলে যাচ্ছে। যেসব সেক্টর বা যেসব সেক্টর নির্মাণের সাথে জড়িত, সেকেন্ডারি সেক্টরে চলে যাচ্ছে। আর এই প্রাইমারিকে আর সেকেন্ডারিকে সাহায্য করে যে সেক্টর, সেটা টারসিয়ারি সেক্টর। যেমন এই তোমাকে বললাম না, এই আলু চাষ করলে তুমি, তারপর তুমি আলু কেটে কুটে চিপস বানিয়ে দিলে, ওটা সেকেন্ডারি সেক্টর। চিপস বানিয়ে কি করবে, বিক্রি করতে কোথাও একটা, বিক্রি করার যে সাহায্যটা, যারা কোনো দোকান এসে বিক্রি করবে তুমি, ওটা পড়ে যাবে তোমার তখন টারসিয়ারি সেক্টর। বা আর একটা বলি, দোকান আমি ধরো তোমাকে বলে দিলাম, ধরো সব একটা তো বলেই দিলাম, ধরো তুমি কি বলে এই চিপসকে গাড়িতে বোঝাই করলে, গাড়িতে নিয়ে যাচ্ছ, ট্রান্সপোর্ট, ওটা একটা সেকেন্ডারি সেক্টর, টারসিয়ারি সেক্টরের মধ্যেই পড়ে যায়। ওটা তোমার সেকেন্ডারি সেক্টরকে সাহায্য করছে। তুমি চিপস, ওকে চিপস তো বানিয়ে তুমি তো চিপস এমন না যেখানে বানাচ্ছ এখানে বেচছো, এরকম তো না, কোথাও যেতে হচ্ছে না, গাড়ি করে নিয়ে যাচ্ছ, তো ট্রান্সপোর্ট লাগছে ওখানে। তো ওই ট্রান্সপোর্টের যে বিজনেসটা, ওই বিজনেসটাও করছে, তো সেই ট্রান্সপোর্ট যে বিজনেসটা, ওটাও চলে আসে তোমার এই সেকেন্ডারি সেক্টর, এই টারসিয়ারি সেক্টর, সরি। আচ্ছা এগুলো লিখে নিয়েছো অনলাইনে, এই অফলাইনে এগুলো, সরি অনলাইনে এগুলো লিখে নিয়েছো, তাহলে মুছবো এটা। হ্যাঁ স্যার লিখেছি স্যার এই লাস্টেরটাও আছে, দাঁড়ান একটুখানি দাঁড়ান। আচ্ছা লেখো ফার্স্ট। হ্যাঁ স্যার হয়ে গেছে, মুছে দেন। ওকে হুম। আচ্ছা দেখো, টারসিয়ারি সেক্টর দেখেছি, এটা এখন আলোচনা করি। দেখো টারসিয়ারি সেক্টরে দোকান হলো, ট্রান্সপোর্ট হলো, তুমি গাড়ি নিয়ে যাচ্ছ, কোথাও ঢুকে দিলে, গাড়ি নিয়ে গিয়ে কোথাও একটা অ্যাক্সিডেন্ট করে দিলে, ব্যাস অ্যাক্সিডেন্ট করে দিলে পুলিশ আসবে, পুলিশও চলে আসবে তোমার সেকেন্ডারি টারসিয়ারি সেক্টরে। ঢুকে দিয়েছে যেখানে মাথা ফেটে গেছে তোমার, হসপিটাল চলে আসবে টারসিয়ারি সেক্টরে। বলো এই হসপিটাল গেল, পুলিশ গেল, তারপর বলবে এই ইয়ে করো তোমার মেরে দিয়েছি, হসপিটালে ভর্তি হয়ে গেছি, টাকা পয়সা কাছে নেই, টাকা পাঠাও, বাড়িতে ফোন করলে মোবাইল কমিউনিকেশন টারসিয়ারি সেক্টর। টাকাটা আসবে ব্যাংকিং, ওটাও আসবে টারসিয়ারি সেক্টরে, বুঝতে পারলে? এটসেট্রা এত কিছু জিনিসপত্র, আরো প্রচুর
এক কানি জিনিস আছে এই তোমার টার্সিয়ারি সেক্টরে, তো যে আমি তোমাকে বলে শেষ করতে পারবো না, তো সেরকম আছে। তো বুঝতে পারলে? তো প্রাইমারি সেক্টরকে সেকেন্ডারি সেক্টরকে সাহায্য করে যেসব সেক্টর সেগুলোকে বলা হচ্ছে তোমার টার্সিয়ারি সেক্টর, মানে সেই সব সেক্টরে টার্সিয়ারি সেক্টর। এবারে কথা হচ্ছে তোমাদের এখানকার তোমার বাবা কি করে? ব্যবসায়ী, ব্যবসায়ী না বিক্রি, যাই হোক ব্যবসায়ী। তো ব্যবসায়ী আছে, ব্যবসায়ী আছে, তোমার কোন সেক্টরে চলে যাবে? মাছ চাষ করছে কি? চাষ করছে না, কিনে বিক্রি করছে, তারপর বিক্রি করছে মানে ওখানে চলে যাবে তোমার টার্সিয়ারি সেক্টর। তো বাবা কি করে? কৃষক, প্রাইমারি সেক্টরে। তোমার বাবা যাই করবে কি আছে? কৃষক, তার মানে হলো প্রাইমারি সেক্টরে। তো এখানে আমাদের বেশিরভাগ আমাদের বাবারাও কৃষক না রে বাবু। তো আমাদের বাবারাও প্রাইমারি সেক্টরেই ছিল, কারো বাবা টার্সিয়ারি সেক্টরে চাকরি বাকরি করতে পারে, টার্সিয়ারি সেক্টরে জব মানে তোমার এই সার্ভিস, যাদের বাবা সার্ভিস করে টার্সিয়ারি সেক্টরে। তো যাই করুক না কেন তোমার প্রাইমারি সেক্টর, এবারে তোমরা নিজেদের আলোচনা করে দেখে নাও, মানে আলোচনা করে তোমরা নিজেরা ভেবে নাও যে কোন কার বাবা কোন সেক্টরে পড়ে, বাবা মা বাবা যার যাই কাজ করুক, দাদা যে সেক্টরে কাজ করে সেই সব সেক্টরের সাথে জুড়ে নাও। যদি কারণ বাবা দাদা কারখানায় কাজ করে সে নিশ্চয়ই প্রাইমারি সেক্টরে পড়বে না, সেকেন্ডারি সেক্টরে পড়ে যাবে। কিছু না কিছু তৈরি করছে তো তার বাবা সেখানে, তো ব্যাস সেকেন্ডারি সেক্টর। টার্সিয়ারি সেক্টর বলে টার্সিয়ারি সেক্টর এটা ভাগ করে নেবে। এখন হয়েছে কি, এই টার্সিয়ারি সেক্টরের দুটো শাখা বের, এটা হচ্ছে কি বলছে, এই টার্সিয়ারি সেক্টরের দুটো শাখা বেরিয়ে যায়। একটাকে বলে, আপনি এটা মুছে দিব উপরে লিখি, এই টার্সিয়ারি সেক্টরের দুটো শাখা আছে। শাখা মানে এই টার্সিয়ারি সেক্টরেই আন্ডারে, কিন্তু সেটাকে আলাদা করে দুটো আলাদা করে নাম দিয়ে দিয়েছে, আর কিছুই না, জাস্ট মনে রাখার জন্য কিছুই না। একটা কি, একটা বলে কোয়াটারনারি, আর একটা বলে কুইনারি। এই দুটো সেক্টর আছে। কি এই কোয়াটারনারি আর কুইনারি সেক্টর এখানে হয় কি? কিছুই না, এগুলো এই দুটো টার্সিয়ারি সেক্টরেই আন্ডারে, কিন্তু শুধু দুটো আলাদা নাম আছে, কিছুই না। এই কোয়াটারনারি সেক্টর হচ্ছে নলেজ বেসড সেক্টর, মানে এখানে জ্ঞান সম্বন্ধীয় সেক্টর আর কি। যেমন কেউ টিচার সে কোন সেক্টরে, ওই তিনটে সেক্টরে যদি ধরি টার্সিয়ারি সেক্টরে পড়ছে, এটা তো ঠিক কথা, কিন্তু ওটা নলেজ সংক্রান্ত সেক্টর, মানে ওখানে কিছু বেচাকেনা হচ্ছে কি না, বেচাকেনা হচ্ছে না, তো ওটার জন্য একটা আলাদা নাম দিয়ে দিচ্ছে টার্সিয়ারি কোয়াটারনারি সেক্টর। ওখানে কি কি আছে, এখানে কি আছে, যেমন ধরো টিচার, হ্যাঁ, সায়েন্টিস্ট, ধরো সায়েন্টিস্টরাও তো আছে, তাই না, সায়েন্টিস্ট। এসব কি, এগুলো নলেজ বেসড সেক্টর। এখান থেকে তুমি যদি এদের কাছে যাও, এদের কাছে গেলে তুমি কি কোনো দ্রব্য পাচ্ছ না, পাচ্ছ না, এদের কাছ থেকে তুমি সেবা পাবে। এরা তোমাকে তোমার জ্ঞানটা, এবারে এখানে আমি তোমাদের একটা জিনিস আগে থেকেই বলে দিই, তুমি পুরো ইকোনমিক্সে দুটো জিনিসই দেখতে পাবে, একটা হয় কোনো বস্তু, আর একটা হচ্ছে সেবা। মানে বস্তুকে ইংরেজিতে বলে গুডস, গুড না গুডস, গুড মানে ভালো, সেটা ওই গুড না, গুডের সাথে একটা এস লাগিয়ে দিলে পুরো মানেটাই আলাদা হয়েছে। গুডস মানে বস্তু। তুমি পুরো ইকোনমিক্সে দুটো জিনিসই দেখতে পাবে, হয় বস্তু আর নয় হচ্ছে সার্ভিস, মানে সেবা। সার্ভিস মানে সেবা। তুমি যে এখানে আমার কাছে পড়ছো, এটা কি, আমি তোমাকে কিছু দিচ্ছি, কিন্তু কোনো বস্তু দিচ্ছি কি না, সেবা দিচ্ছি তোমাকে। যে বস্তু আর সেবার মধ্যে তফাৎ কি, বস্তুকে তুমি ছুঁয়ে ফিল করতে পারবে, সেবাকে তোমার মনে হবে যে হ্যাঁ আমি নিয়েছি কিছু একটা, মনোপূর্তি হলো তোমার, তুমি ছুঁয়ে দেখলে এই যে আমি তোমাকে জ্ঞান, হ্যাঁ ওটা তুমি রিলেট করতে পারো, এটা হচ্ছে এরকম, হ্যাঁ ওরকম। তো গুডসকে তুমি ফিল করতে পারো। পুরো ইকোনমিক্সে দুটো জিনিসই আছে, হয় বস্তু আর নয় সেবা, গুডস আর নয় সার্ভিস, ঠিক আছে। তো গুডস মানে তুমি যাকে ছুঁয়ে, যেসব জিনিসকে তুমি ছুঁয়ে দেখতে পারো, এই ল্যাপটপটা আমি ছুঁয়ে দেখতে পারবো, বক্সটা আমি ছুঁয়ে দেখতে পারবো, কম্পিউটারগুলো আমি ছুঁয়ে দেখতে পারবো, এই ক্যামেরা স্ট্যান্ডটা আমি ছুঁয়ে দেখতে পারবো, ফ্যানটা ছুঁয়ে দেখতে পারবো, এগুলো সব গুডস। আর তোমরা যে জ্ঞানটা নিচ্ছ ওটা ছুঁয়ে দেখতে পারো, মনে হলো যে হ্যাঁ পেলাম আমি কিছু, এটা সেবা, বুঝতে পারো। তো এসব জিনিসপত্র, এই যে ধরো তুমি কোনো ক্রাইম করলে, যাদের কাছে গেলে জাস্ট তোমাকে কিছু মানে ধরো শুনিয়ে দিল, যে করে দিল, যে তোমাকে যাও, তোমাকে রায় দিয়ে দিল, জাস্ট রায় দিয়ে দিল, জাস্ট তোমাকে কিছু বস্তু দিল ওখানে, দেখবে না, রায় দিল, যাই হোক রায় দিল, তো ওটা একরকমের সেবা। তুমি উকিলের কাছে গেলে, উকিল তোমাকে, আমি যদি তোমাকে এখানে পিডিএফ দিই, তখন সেটা বস্তু হয়ে যাবে, তুমি ওটা ছুঁয়ে দেখতে পারো পিডিএফটা। তো তুমি একটা উকিলের কাছে গেলে কোনো জিনিস মামলা সংক্রান্ত জানাজানি করতে, উকিল কি বললো যে তোমাকে ঠিক আছে আমি এই জিনিসটা সম্বন্ধে আপনাকে বলবো, আপনার পাটা দিন, ও তোমাকে কি দিল, সেবা দিল। ও তোমাকে কিছু জিনিসপত্র দেবে না কিছু, জাস্ট বলবে যে এই জিনিসগুলো করুন আপনার, তাহলে ঠিকঠাক হবে, তো ও তোমাকে সেবা দেবে।
তো পুরো ইকোনমিক্সে এই দুটো জিনিসই আছে, বস্তু আর সেবা। গভর্নমেন্ট কি করলো বলে হিসাব করে বের করো তো ইকোনমিক্সে পুরো কি কি জিনিস, দুটো জিনিস কি কি জিনিস আছে, পুরো জিনিস ঘেটে দেখা গেল যে দুটো জিনিসই আছে, একটা হয় বস্তু হতে হবে আর সেবা হতে হবে, এর দুটোর উপরে ট্যাক্স মারো, এই দুটোর বস্তুর উপরে ট্যাক্স মারো, তাহলে পুরো ভালো মানে দেশ ভালো মারতে চলবে। গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। হ্যালো, তো এটা আমি পরে আসছি, এটা তোমাদের পরে আমি পড়াবো, সেটা ছেড়ে দাও। তার আগে একটা জিনিস দেখো, আমি তোমাকে যেটা ছেড়েছিলাম, কোয়ার্টারলি সেক্টর। কোয়ার্টারলি সেক্টর কি বলছে? কোয়ার্টারলি সেক্টর যেটা নলেজ বেসড সেক্টর, মানে জ্ঞান সম্বন্ধীয় সেক্টর, যেখানে জ্ঞান সংক্রান্ত জিনিসপত্র আলোচনা করা হচ্ছে যে সেক্টরে, সেই সেক্টরকে বলা হচ্ছে তোমার এই কোয়ার্টারলি সেক্টর। আর কুইনারি সেক্টর এখানে এটা একদম জ্ঞান সম্বন্ধীয় সেক্টর, বা এটা আমি যদি আরো বলি না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি রায় সংক্রান্ত সেক্টর। মানে এখানকার লোকেরা, এখানে যেসব ক্যাটাগরি লোকেরা থাকে তারা মানে খুব বড় লেভেলের, যেমন আইএএস বা পিসিএস অফিসার যারা হয়, তোমাদের এই ডব্লিউবিসিএস অফিসার যেসব অফিসার ওরা, বা তোমার আইএএস আইপিএস এইসব যেসব অফিসার এরা, বা এই হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাজ, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের যে জাজ, এরা আছে এই সেক্টরে, এই কুইনারি সেক্টরে, বুঝতে পারলেন? তো হ্যাঁ এটা এটা বাংলা কি বলা যায় তোমাকে, তুমি পঞ্চক ক্ষেত্র বলতে পারো, এটা 5 নম্বর না, পঞ্চক্ষেত্র, যেমন প্রাথমিক ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্র, তৃতীয় ক্ষেত্র, চতুর্থ ক্ষেত্র, এটা পঞ্চক্ষেত্র বলতে পারো, ঠিক আছে? বাংলা দেখো, জীবনে বাংলা পড়ে না, এগুলো জীবনে বাংলা পড়ে না, এই আশা ভুলে ছেড়ে দাও যে এখানকার বাংলা পড়বে, কোনদিন বাংলা পড়ে না। আচ্ছা দেখো তাহলে, আর কোন ছিল না, হ্যাঁ কোয়ার্টারলি সেক্টর, তাহলে কোয়ার্টারলি সেক্টরে নলেজ বেসড সেক্টর, আর কুইনারি সেক্টর হচ্ছে তোমার ওই এইসব আইএস পিসিএস এসব থাকে। এবার কথা হচ্ছে তোমরা প্রাথমিক ক্ষেত্র দেখলে, প্রাথমিক ক্ষেত্রে যেসব লোকেরা কাজ করে না, ওদের মানে যেসব লোকেরা কাজ করে ওদেরকে বলা হয় রেড কলার। রেড কলার ওদের ওরা এই যে কর্মীগুলো প্রাথমিক ক্ষেত্রের সাথে জড়িত আছে তাদেরকে রেড কলার বলা হয়, ঠিক আছে? বলো, কিছু বলবে অনলাইনে? আচ্ছা কোথায় ছিলাম জানো? হ্যাঁ রেড কলার, প্রাথমিক ক্ষেত্রের সাথে জড়িত, যারা জড়িত সেই সব কর্মচারীদের বলা হয় রেড কলার। দ্বিতীয় ক্ষেত্রের সাথে সেকেন্ডারি সেক্টরের সাথে যারা জড়িত তাদেরকে বলা হয় ব্লু কলার। লিখে নাও, সাবজেক্ট লিখে নাও, আমাদের কাছে জায়গা নেই, তোমরা লিখে নাও। প্রাথমিক ক্ষেত্রের সাথে লিখে রাখো ব্র্যাকেটে, যারা প্রাথমিক ক্ষেত্রের সাথে জড়িত তাদেরকে বলা হয় রেড কলার কর্মচারী। কলার 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 জানো, এই জামা কলার, এগুলো এগুলো এই কলার, রেড কলার। রেড কলার, চলো স্যার যারা প্রাথমিক ক্ষেত্রের সাথে যুক্ত তাদের রেড কলার বলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর যারা দ্বিতীয় ক্ষেত্র মানে সেকেন্ডারি সেক্টরের সাথে জড়িত তাদেরকে বলা হয় ব্লু কলার। যারা সেকেন্ডারি দেখবে কর্মচারী, যারা যারা কারখানায় কাজ করে ওদেরকে ব্লু কলার বলা হয়, ব্লু কলার কর্মচারী বলা হয়, ওদের নরমালি বলা হয় ব্লু কলার কর্মচারী। তোমরা এই টার্মগুলো শুনে থাকতে পারো। যেমন টারসিয়ারি লেভেলের সাথে যারা জড়িত তাদেরকে বলা হয় হোয়াইট কলার, বলে না? যারা চাকরি বাকরি করে তাদেরকে হোয়াইট কলার বলে না, হোয়াইট কলার জব করছিস এরকম বলে না? তো এই জিনিসটা এরকম। তো যারা প্রাথমিক ক্ষেত্রের সাথে জড়িত তাদেরকে বলা হয় রেড কলার, সেকেন্ডারি ক্ষেত্রের সাথে যারা জড়িত তাদেরকে বলা হয় ব্লু কলার, টারসিয়ারি ক্ষেত্রের সাথে যারা জড়িত তাদেরকে বলা হয় হোয়াইট কলার, ঠিক আছে? এই কোয়ার্টারলি ক্ষেত্রে যারা জড়িত তাদেরকে হোয়াইট কলারই বলা হয়। আরে এটা তো টারসিয়ারি লেভেলেরই দুটো না, তো এদের এটা হচ্ছে হোয়াইট কলার, এই কোয়ার্টারলিটাও হোয়াইট কলার, ঠিক আছে? কিন্তু এই কুইনারিটা এটা হয়ে যায় গোল্ড কলার। কারণ এরা প্রচন্ড উঁচু পোস্টে থাকে, এই যে জব, এই যে সার্ভিস গুলো, এগুলো প্রচন্ড উঁচু পোস্টের সার্ভিস, বুঝতে পারলে? গরম হয়ে গেছে, বলো তাহলে মুছে দিচ্ছি তাহলে। আচ্ছা, এই যে এতক্ষণ আমি 5টা বললাম, এই 5টা গেল তোমার প্রকৃতিগত দিক দিয়ে ভাগ, বুঝতে পারলে? এখন আসবে সেকেন্ডটা। সেকেন্ড কি ছিল? টার্ম বা শর্তের দিক দিয়ে, বাই টার্মস। টার্মস লিখলেই হবে, তোমরা তো বাংলা লিখে রেখেছো যেহেতু, শর্তের ভিত্তিতে। তো এখন আমি প্রকৃতিগত দিক থেকে 5 ভাগে ভাগ করলাম, ঠিক আছে? 5 ভাগের অ্যাকচুয়ালি 3 ভাগে, সে দুটো তো 3 ভাগের 3 নম্বর ভাগের দুটো পার্ট। এবারে
কি বলে সেকেন্ডটা আছে শর্তের ভিত্তিতে। শর্তের ভিত্তিতে দুভাগে ভাগ করা হয়। শর্তের ভিত্তিতে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আচ্ছা এখানে তিনটে জিনিস আছে, যে এই তিনটে জিনিস যদি যেমন ধরো আমি নরমাল বলি, তিনটে কি লিখেছি, একটা স্যালারি, একটা টাইমিং, একটা ভ্যাকেশন। স্যালারি মানে বেতন, টাইমিং মানে সময়, আর ওই তোমার ভ্যাকেশন মানে ছুটি। ছুটি বা অবকাশ লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ছুটি মানে বুঝতে পারছো নরমাল, এটা বললে সাধারণ লোকেরা বুঝতে পারবে। ধরো কোনো কোম্পানিতে যেসব ক্ষেত্রে কোম্পানিগত ক্ষেত্র, আমরা তো সেক্টর নিয়ে আলোচনা করছি তাই ক্ষেত্রই বলি, কোনো ক্ষেত্রে যদি এই তিনটে জিনিস ফিক্সড থাকে, ফিক্সড, তাহলে সেই ক্ষেত্রকে বলা হয় অর্গানাইজ সেক্টর। আর যদি ফিক্সড না থাকে সেটা বলে যে আনঅর্গানাইজ সেক্টর। তো টার্মস বা শর্তের ভিত্তিতে দুভাগে ভাগ করা হয় সেক্টরকে, একটা অর্গানাইজ সেক্টর, একটা আনঅর্গানাইজ সেক্টর। অর্গানাইজ সেক্টরে কি এই তিনটে জিনিস ফিক্সড আছে, মানে তুমি একটা কোনো সেক্টরে কাজ করছো যেখানে স্যালারি ফিক্সড, টাইমিং ফিক্সড, মানে এই টাইমে তোমাকে যেতেই হবে, ভ্যাকেশন ফিক্সড, ছুটি ফিক্সড ফিক্সড। যেমন ধরো কেউ সরকারি জব করছে, মানে ধরো টিচার, স্যালারি ফিক্সড, টাইমিং ফিক্সড, এবারে ভ্যাকেশন ছুটিও ফিক্সড। তো এইসব ফিক্স আছে, তো তার মানে ওটা হয়ে যাবে কোন সেক্টরে, অর্গানাইজ সেক্টর। কেউ টাটাতে কাজ করছে, টিসিএস এ কাজ করছে, টিসিএস এর স্যালারি ফিক্স থাকে, ভ্যাকেশন ফিক্স থাকে, টাইমিং ফিক্স থাকে। বেসরকারি, তোমরা এটাকে কেউ সরকারি বেসরকারি ভাববে না। অর্গানাইজড আর আনঅর্গানাইজড সেক্টরের মানেই হচ্ছে যেখানে স্যালারি ফিক্স, টাইমিং ফিক্স আর ছুটি ফিক্স। সেই তিনটে যদি ফিক্স থাকে তাহলে ওই সেক্টরটা হয়ে যায় অর্গানাইজড সেক্টর। আর যদি না ফিক্স থাকে, যেমন ধরো চাষবাস, এই যে কৃষি কাজ, ওটা স্যালারি ফিক্স, টাকা পাবে তুমি মাসে যে যত টাকা পাবে 11 সেই টাকা পাবে, কথা আছে। টাইমিং ফিক্স, তোমার কি টাইমিং মেনে তোমার কাজ করতে, তোমার যখন মনে হচ্ছে তুমি তখন কাজ করছো, না মনে হলে তোমার অসুস্থ তুমি শুয়ে আছো। ভ্যাকেশন ছুটি ফিক্স নাকি, ছুটি আবার ওখানে কি কিসের ছুটি থাকে ভগবান জানে, থাকে না। তো তো ওটা কোন সেক্টর পড়ে যাবে, আনঅর্গানাইজ সেক্টর। এবারে ধরো আমার বাবা চাষবাস করে, প্রাথমিক ওই প্রকৃতিগত দিক থেকে দেখলে প্রাথমিক ক্ষেত্রে পড়বে, এই শর্তের দিক থেকে দেখলে আনঅর্গানাইজডে পড়বে। এইটা নিয়ে কোনো সমস্যা আছে কেন, নেই তো অনলাইনে বলো বলো, কমেন্ট করো, এটা নিয়ে সমস্যা আছে কারো? না ঠিক আছে তো? হ্যাঁ হলো একটা আনঅর্গানাইজ সেক্টর, অর্গানাইজ সেক্টর আর আনঅর্গানাইজ সেক্টর। এবারে 3 নম্বর আছে, 3 নম্বর আছে হচ্ছে তোমার ওনারশিপ। ওনারশিপ মানে মালিকানার ভিত্তিতে। ক্ষেত্র মালিকানার ভিত্তিতে করা যায় নাকি, দেখবে কিছু কিছু ক্ষেত্রের সাথে ডাইরেক্ট গভর্নমেন্ট জড়িয়ে আছে, সরকার। যেসব ক্ষেত্রে, যেমন ধরো এডুকেশন, এবার এমন হয় যে এডুকেশন, কিছু কিছু এডুকেশন ইনস্টিটিউশন প্রাইভেট হচ্ছে, কিছু কিছু ইনস্টিটিউশন গভর্নমেন্টাল হচ্ছে। তো যেসব ক্ষেত্রের সাথে তোমার জড়িয়ে আছে, গভর্নমেন্ট ডাইরেক্ট জড়িয়ে আছে, সেটাকে বলা হচ্ছে পাবলিক সেক্টর। মানে এটা মাথা কে, সরকার, সরকার নিজে, এটা সরকারি সংস্থা। যদি কোনো যেমন আমাদের এই সংস্থা সরকারি না, তো মালিক না নিশ্চিত। তো যে সমস্ত ধরো কোনো স্কুল, এখানকার স্কুলটা সরকারি স্কুল, হ্যাঁ হসপিটাল, সরকারি হসপিটাল আছে। তো এই সরকারি এগুলো, এইসব জিনিসপত্র, এগুলো কি, এগুলো কার সাথে জড়িত আছে, গভর্নমেন্টের সাথে। মানে এদের মাথায় কার হাত আছে, সরকারের। তো যেসব ক্ষেত্র ডাইরেক্ট সরকারের অধীনে, তো সেই সব ক্ষেত্রকে বলা হয় তোমার পাবলিক ক্ষেত্র বা পাবলিক সেক্টর। ও আচ্ছা, হ্যাঁ বোঝাতে গেলে বুঝিয়ে দিই। আরেকটা প্রাইভেট সেক্টর। হলো দেখো, একটা পাবলিক সেক্টর হচ্ছে, একটা প্রাইভেট সেক্টর। এবার কথা হচ্ছে এই প্রাইভেট সেক্টর যেটা, এগুলো আর বলার কি, মালিকানা যদি তোমার গভর্নমেন্টের হাতে না থাকে, কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির হাতে থাকে বা কোনো ব্যক্তি সংস্থার হাতে থাকে, তাহলে হয়ে গেল ওটা প্রাইভেট সেক্টর। পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর। আর একটা সেক্টর হয়, কোনো সেক্টর, কোনো ক্ষেত্র দেখবে ওখানে পাবলিকেরও কিছু টাকা আছে, আবার সরকারি কিছু, যেমন এলআইসি পুরোপুরি সরকারের না, আর পুরোপুরি আবার প্রাইভেটও না। ওখানে সরকারেরও থাকে, এও থাকে, তোমার প্রাইভেটেরও থাকে। তো এই যে সেক্টরগুলো, যেগুলো সরকারেরও আছে, আবার এও আছে, পাবলিকেরও, মানে তোমার প্রাইভেটেরও আছে, তো সেরকম জিনিসকে বলা হয় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ।
পার্টনারশিপ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, পিপিপি। এখনকার যত বেশি মানে এখন যত বেশি তোমার ক্ষেত্র মানে উঠে আসছে না, মানে এখন যত বেশি তোমার বিজনেস বা ইয়ে তৈরি হচ্ছে বেশিরভাগ এইসব মডেল করে, পিপিপি মডেলের উপরে। তোমরা এই কথাটা শুনে থাকবে, পিপিপি পিপিপি মডেল, পিপিপি মডেল, পিপিপি মডেল, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এখন বেশি যেমন ধরো আমাদের এয়ারপোর্ট কি বলো, এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া প্রথমে ছিল তোমার গভর্নমেন্ট, প্রথমে তোমার টাটার ছিল, ওটা টাটার কাছ থেকে গভর্নমেন্ট কিনে নিয়েছে, কয়েক বছরের মধ্যে ডুবিয়ে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। এটা নর্মাল কথা, কোনো জিনিসকে ধ্বংস করতে চাও গভর্নমেন্ট হাতে তুলে দাও, শেষ করে দেবে, একদম দায়িত্ব সহকারে শেষ করে দেবে। এবার কথা হচ্ছে যেমন ধরো হ্যাঁ কেউ বলছে, আমি আর পরে আসছি সেটার কথা, এই এয়ার ইন্ডিয়ার যে মানে এয়ারলাইন সেটা তোমার আগে টাটার ছিল, টাটার কাছ থেকে সরকার কিনে, সরকার চাইলে কিনে নিতে পারে, কিনে নিয়েছে, ধ্বংস করে দিয়েছে। এখন কি হচ্ছে, এখন পার্টনারশিপে চালাচ্ছে, পাবলিক এখন টাটাকে বেশি দিয়েছে, মানে এখন শুধু ওখান থেকে শুধু হালকা নেয়, মানে তোমার ওখান থেকে যেমন ধরো এয়ার ইন্ডিয়ার মধ্যে আমরা বলে দিয়েছে, সরকার বলে দিয়েছে যে প্রত্যেক যাত্রীর উপরে আমার 200 টাকা করে চাই, মানে তোমাদের এখানে যত টিকিট কাটবে, যত যাত্রী টিকিট কাটবে সব যাত্রীর উপরে আমার 200 টাকা করে দরকার, ঠিক আছে? তো ওই টাকাটা তোমার সরকার নেবে, আর বাদ বাকি, আর সরকারের এয়ারপোর্ট সরকার বানিয়ে দিয়েছে, আর বাদ বাকি যত টাকা সমস্ত কিছু টাটার কাছে চলে যাবে। এবার টাটা কি করবে, টাটা ওখানে এই যে পুরো এয়ারপোর্টের উপরে যত রকমের সাজ সরঞ্জাম সেসব টাটা দেবে, এয়ার হোস্টেস বলো, পাইলট বলো, প্লেনের যে সারাই ম্যানো যা সব কিছু আছে সেগুলো সমস্ত কিছু টাটা ঢালবে, প্রফিট টাটা, বাদ বাকি প্রফিট টাটা। তো এই যে মডেলটা, ওখানে গভর্নমেন্টও কিছু দিল, প্রাইভেটও কিছু দিল, তো সেই জিনিসটা হয়ে যায় পিপিপি মডেল, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। হলো? তো এই 3 ভাগে আমার ভাগ করা যাচ্ছে পুরো সেক্টরকে এই 3 ভাগে ভাগ করা আছে। এখন বলো এই 3টে সেক্টরে কি বুঝতে পারবে? আচ্ছা মুছে দিচ্ছি। আচ্ছা আরেকটা সেক্টর আছে, আমি তোমাদের মুছে দেওয়ার আগে বলছি, আরেকটা সেক্টর কিছু না, ওনারশিপের আন্ডারে আরেকটা আছে কোঅপারেটিভ। তোমরা কোঅপারেটিভ নাম শুনেছো, গ্রামে কোঅপারেটিভ থাকে, সেলফ হেল্প গ্রুপ এই যে হয়, কয়েকজন মিলে ঠিক করলো একটা কিছু করবে, তো সেখানে কিছু টাকা জমা দিল, সেই টাকাটা নিয়ে সবাই মিলে খরচ করবে, তো কোঅপারেটিভও হয়। আমি সেটা লিখছি না, তো তোমরা ওটা বুঝে নাও, তো ওটা তুমি বইটা আছে, গুলো পরীক্ষা এত বেশি আসে, ঠিক আছে? তো তোমাকে যদি আসে হলো, তাহলে এই গেল তোমার সেক্টর ইকোনমিক্সের। তো প্রথমেই সেক্টরে চলে গেল। তোমরা এখন তোমাদের যদি বলা হয় যে প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টারসিয়ারি সেক্টরের সাথে কি এই জিনিসটা কোন সেক্টরের সাথে জড়িত, তোমরা আরামসে বলে দিতে। এখন আমি আসি একটা জিনিসে, প্রোডাকশন মানে উৎপাদন। উৎপাদন কি হচ্ছে? আচ্ছা কোন জিনিস আমি উৎপাদন করব, আমার কি কি দরকার, পরিষ্কার কথা যদি আমি বলি, ধরো আমি কোনো জিনিস উৎপাদন করতে চাই, কি দরকার আমার, দরকার কি? 4টে জিনিস দরকার। কোনো জিনিস উৎপাদন করতে গেলে 4টে জিনিস দরকার। একটা ক্যাপিটাল, মানে যেটাকে বলা হচ্ছে মূলধন, সেটা তোমার নিজে থাকতে পারে, তুমি ব্যাংক থেকে লোন নিতে পারো, যেটা ইচ্ছা, তো এই মূলধন। সেকেন্ড পরিশ্রম, লেবার পরিশ্রম, শ্রমিক, খাদ, ল্যান্ড, ওই মেটেরিয়াল কিছু না, মেটেরিয়াল তো তোমার কাছে ক্যাপিটাল থাকলে মেটেরিয়াল পেয়ে যাবে, এটাই জানি। মানে আমি সব না, আমি মেন 4টে বলছি, তুমি এই 4টের ভেতরে ওই চার তুমি যেগুলো তোমার মনে আসবে না, এই 4টের ভেতরেই লোকানো আছে। মেটেরিয়াল মানে মেটেরিয়াল ক্যাপিটালই লোকানো আছে, ক্যাপিটাল মানে তো মেটেরিয়াল। ল্যান্ড মানে ভূমি, মানে জায়গায় যদি না তুমি ঘোড়া কি উৎপাদন করবে, পারবে না। 4 এন্টারপ্রেনিউর, মানে এন্টারপ্রেনিউর বাংলা কি বলো? এন্টারপ্রেনিউর বাংলা কি? এন্টারপ্রেনিউর মানে ছিল উদ্যমী আর কি। উদ্যমী মানে যার মাথা থেকে এটা বেরোয়। যেমন ধর তুমি যদি আজকে কোনো বিজনেস করো, তো তুমি কোনো ধরো তুমি এখানে হ্যাঁ আমি বাংলা ছিল উদ্যমী, আমি বাংলা কথা ছেড়ে দাও, আমি তোমাকে নর্মালি বলি। তো তুমি লিখে রাখো মালিক, ওটাই মানে যার মাথা থেকে ওই প্ল্যানটা বেরিয়েছে, হ্যাঁ যে ওই জিনিসটা মালিক, ও কথা নর্মাল বলছি যে মালিক একরকম। আর যদি তুমি এখানে কোনো বিজনেস করবে, বলো ধরো তুমি এখানে ধরো কি খুলবে, ধরো বিয়ার ফ্যাক্টরি খুলবে,
আমি নর্মাল বলি, আচ্ছা ঠিক আছে বিয়ার ছেড়ে দাও, ধরো তুমি দুধের ফ্যাক্টরি খুলবে, ঠিক আছে? তো আমি নর্মাল বলছি, ধরো তুমি এখানে দুধের ফ্যাক্টরি খুলবে, তো তোমার এই চারটি জিনিস তো দরকার, এই চারটি জিনিস তুমি পারবেই না। ক্যাপিটাল, ক্যাপিটাল পেলে, ক্যাপিটাল পেলে তোমার জিনিসপত্র, তুমি ক্যাপিটাল পেলে তোমাকে তুমি গরু কিনতে পারবে, এখানে বড় খাটাল ফাটাল বানালে, হ্যাঁ বিরাট বিরাট গরু কিনলে, হ্যাঁ হোলস্টিন ফোলস্টিন মতো গাই ফাই কিনলে, তো গাই কিনে দাঁড় করে দিলে এখানে একদম মানে যারা মানে কি বলা যায় 10 লিটার 15 লিটার করে দুধ দেয়, সেরকম করে আরো বেশি 20-25 লিটার করে দুধ দেয়, সেসব জিনিসপত্র দাঁড় করে দিলে, এটা করতে ক্যাপিটাল, ক্যাপিটাল না থাকলে তুমি এসব কিছু দাঁড়াবে কি করে, দাঁড় করতে পারলে। আচ্ছা তারপর লেবার, তুমি কি একা দুধ দুইবে ওখানে বসে বসে, লেবার লেবার দরকার তোমার। এবারে তুমি যদি দুধের, এখানে যদি তুমি দুধের ব্যবসা করো, তোমার লেবার তো দরকার, একা তো তুমি দুধ দুয়াতে পারবে না, তোমার লেবার দরকার, তারপর শ্রমিক দরকার, ল্যান্ড, এই খাটা ভাড়া নিচে বানাবে, ধরো মনে করো এখানে কেস, এখানে কেস, ওখানে কেস, এইসব জমিতে কেস, এইসব জমিতে কেস, তো তুমি যদি একটা ঠিকঠাক জমি না পেলে, আজকালকার দিনে আমি দেখেছি নর্মাল এই যে কেস না, তুমি আমাদের পশ্চিমবঙ্গে কেন পুরো ভারতেই দেখলে দেখা যায় যে যে কেস, এই যে জমি জায়গা সংক্রান্ত কেস না, বেশিরভাগ কেস তার নিজের ভাই ভাইয়ের সাথে। এবার তোমরা তোমরা যদি তোমরা বেশিরভাগই গ্রাম থেকে বিলং করো, তো তোমরা একটা জিনিস দেখবে গ্রামের বেশিরভাগ জমি জায়গা সংক্রান্ত যত মানে কেস আছে না, সব ভাই ভাইয়ের মধ্যে বেশিরভাগ। লোকের বাড়ির সাথে ছেড়ে দাও, নিজের ভাই ভাইয়ের সাথে যত জমি জায়গা সংক্রান্ত বিভাগ। তো ল্যান্ড তোমাকে, তুমি যদি এখানে নর্মাল ল্যান্ড কিনতে চাও, মানে তুমি যদি কোথাও ভূমি কিনতে চাও, জমি জায়গা জমি কিনতে চাও, তো সেখানে কি দেখবে যে জায়গা জমি তুমি কত সহজে পাচ্ছ। ভাবো একটা ফ্যাক্টরি, এখানে ফ্যাক্টরি কেন খুলবে, সে এখানে এসে কেন ফ্যাক্টরি খুলবে, এখানে যদি একটা জমি কিনতে যায় তাকে 10 বার কোর্টের চক্কর কাটতে হবে, তো সে কেন এখানে এ করবে, মানে তোমার এই ব্যবসা করবে, করবেই না, সে আসবে না। বড় লোক যারা ব্যবসা করতে আসে বা যারা এই ইন্ডাস্ট্রি করতে আসে না, তাদের কাছে পয়সার থেকে সময়ের দাম বেশি। তোমরা কোনদিন শুনে থাকবে যে মুকেশ আম্বানি তার পকেট থেকে যদি 2000 টাকা পড়ে যায়, সেই 2000 টাকা তুলে না আসে, কেন না সেই 2000 টাকা তুলতে যে সময়টা লাগবে, সেই সময় সে ওখানে তার মানে 4-5 হাজার টাকা লস হয়ে যাবে, বা 10-15 হাজার টাকা লস হয়ে যাবে, তো সে কেন 2000 টাকা পড়ে যাবে, 10-15 হাজার টাকা লস হয়ে যাবে। তো সেরকম বড় যারা লোক হয়, যারা বড় বড় ইন্ডাস্ট্রি ফেলে, তাদের কাছে পয়সা থেকে সময়ের দাম বেশি হয়। তো একটা লোক এখানে যদি এসে ইন্ডাস্ট্রি করতে চায়, সে তুমি গ্রামে দেখবে না বেশিরভাগ ইন্ডাস্ট্রি করতে আসে না, কেন, গ্রামে শুধু খালি কেস, এখানে কেস ওখানে কেস, তারপরে থাকে তুমি দেখবে কোথাও একটা টাওয়ার বসাতে যাবে, টাওয়ার বসাতে হবে না, ধরো তোমাকে ধরো বললো যে এখানে একটা টাওয়ার বসাতে, যে লোকটা জমি দিচ্ছে না তার বিভিন্ন রকমের আরম্ভ তৈরি হবে, আমার শ্বশুরকে বিরাট সিও বানিয়ে দাও, আমার ছেলেকে এখানকার বিরাট বড় হেডমাস্টার বানিয়ে দাও, উমুক করে দাও তুমুক করে দাও, তারপরে আমাকে এখানে জায়গা দেবো। তুমি ভাবো এত মেহনত সে কেন করবে, সে কেন কিনতে যাবে জায়গাটা, কিনতে তার এত যদি লস হয়, সে কেন কিনতে যাবে কোনো জায়গা, দরকার নেই, তার জায়গা ভাড়ায় নিয়ে নেবে। ওই জন্য দেখবে বেশিরভাগ টাওয়ার বসাতে গেলে ভাড়ায় নেয়, জায়গা কেনে না, ভাড়ায় নিয়ে নেবে। ওরাও তো জানে না এই জিনিসগুলো হয়, কে কোর্টের চক্কর কাটবে, তো এই জিনিসগুলো হয়। তো তোমার ক্যাপিটাল লেগে গেল, লেবার লেগে গেল, ল্যান্ড লেগে গেল, আর এন্টারপ্রেনিউর গেল যে পরিকল্পনা দেবে যে আমার কিভাবে চলা উচিত। ভাবো আমাদের আজকে বাইজু চলছে, বাইজুর নাম শুনেছো তোমরা নিশ্চয়ই, বাইজুর মাথায় যদি তোমাদেরকে কাউকে একটা বসিয়ে দেওয়া হয়, বাইজু যত স্পিডি মানে গড়েছে না, তার থেকেও স্পিডে শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কারণ এন্টারপ্রেনিউর যাকে বসানো সে একরকম বড় রকমের গাধা। তো এন্টারপ্রেনিউর তো ঠিক একটা পরিকল্পনা তো দেওয়ার মতো ঠিকঠাক লোক থাকতো, যে মাথায় বসবে, যে যেমন ধরো ইন্ডাস্ট্রি, এই যেমন রিলায়েন্স, এই জিওর মাথায় মুকেশ আম্বানি বসে আছে, ছাড়ো মুকেশ আম্বানি বসে আমাকে বসিয়ে দাও, আমি শেষ করে ডুবিয়ে দেবো, কারণ আমার ওই পরিকল্পনা নেই না, তো জিনিসটা সেরকম। তো আমার এই চারটে জিনিস যদি আমার থাকে, তাহলে আমার প্রোডাকশন উদ্ধার করে হবে, তো আটকাতে পারবে প্রোডাকশন করার জন্য। প্রোডাকশন করে আমি এখান থেকে দেখো এইগুলো তৈরি, এই দিয়ে না আমি ইকোনমিকে কিভাবে সাহায্য করি। দেখো আমি যখন কোথাও একটা ক্যাপিটাল নিলাম, দেখো বড় বড় যত কোম্পানি হয় না, তারা ক্যাপিটাল তোলে ব্যাংক থেকে, লোন। তুমি এটা মাথা থেকে বের করতে, যারা তুমি ভাবো মুকেশ আম্বানি যে জিও করেছিল, বা প্রথমে যখন বিজনেস শুরু করেছিল, মুকেশ আম্বানির কাছে এত পয়সা ছিল নাকি, ছিল না, কোথাও না কোথাও থেকে লোন নিয়েছে বা কিছু টাকা পয়সা তুলেছে। তো সবসময় মনে করো এখনো যে বিজনেস হচ্ছে না, এই যে বড় বড় বিজনেস গুলো হয়, তার টাকা দেখবে ওরা মার্কেট থেকে তোলে। যেমন ধরো মানে লোকের কাছ থেকে, তোমার হয়তো মনে হতে পারে যে মুকেশ আম্বানি নিজের এত পয়সা কোথায় লোকের কাছ থেকে চাইতে যায়নি, না, দেখো ওরা শেয়ার মার্কেটে ছেড়ে দেয়। তোমরা যদি কেউ শেয়ার মার্কেটে, আমি তো ইকোনমিক্সে শেয়ার মার্কেটে পড়াবো, তাহলে তোমরা বলি, তোমরা যদি কেউ শেয়ার মার্কেটের সম্বন্ধে হালকা কিছু জেনে থাকো, তাহলে তোমরা জানবে যে শেয়ার মার্কেটে কত লক্ষ লক্ষ শেয়ার থাকে। একটা কোম্পানির উপরে, একটা ধরো কোলগেট কোম্পানি, নরমাল ধরো কোলগেট কোম্পানির 10,000 কোটি টাকা দরকার, কোলগেট কোম্পানির 10,000 কোটি টাকা দরকার। সেই 10,000 কোটি টাকা নিজের গাঁট থেকে দেবে, নিজের গাঁট থেকে নিশ্চয়ই দেবে না, কি করবে সে, মার্কেটে ছেড়ে দেবে, মার্কেটে শেয়ার ছেড়ে দেবে, বলবে ধরো 10,000 কোটি টাকা দরকার, 10,000 কোটি টাকা
10,000 কোটি অনেক বেশি হয়ে গেছে, কিন্তু 1 লাখ টাকা দাও, এত এত অতিরিক্ত শূন্য নিয়ে চলে মাথা খারাপ হয়ে মানে 1 লাখ টাকা দরকার, 1 লাখ টাকা দরকার। ও বললো যে আমি এখানে 100টা শেয়ার ছেড়ে দেবো। কি বলবে? 100টা শেয়ার, তাই টাকা দিবে। ধরো কোলগেট কোম্পানি তার 1 লাখ টাকা দরকার ক্যাপিটাল, মানে প্রোডাকশন তৈরি করার জন্য 1 লাখ টাকা দরকার। সে কি করবে? 1 লাখ টাকা পুরোটা কি মার্কেট থেকে তুলবে? তার কাছে ধরো আছে তার নিজের কাছে, সে নিজের কাছে আছে ধরো, তার কাছে ধরো আছে 50,000 টাকা, ঠিক আছে? আর বাদ বাকি 50,000 টাকার সঙ্গে সে কি করবে? সে মার্কেটে কোনো কি শেয়ার ছেড়ে দেবে, যে তার প্রত্যেকটা শেয়ারের দাম রেখে দিলে 100 টাকা, তাহলে কটা শেয়ার ছাড়তে লাগে? আর বাদ বাকি 50,000 টাকার জন্য 500 টাকা, তাই? আর 500টা শেয়ার ছেড়ে দিল, প্রত্যেকটা শেয়ারের দাম রেখে দিল 100 টাকা, ঠিক আছে? এখন কি হবে? 50,000 টাকা তো নিজের কাছে ছিল লাগিয়ে দিল, আর বাদ বাকি 50,000 টাকা শেয়ার থেকে তুলে লাগিয়ে দিল, 1 লাখ টাকা হয়ে গেল তার কাছে। 1 লাখ টাকা কোলগেট কোম্পানিতে ছেড়ে দিল। কোলগেট কোম্পানি যখন লাভ হবে, ওই লাভটা তখন ভাগ করে নেওয়া হবে। যে সব থেকে বেশি টাকা দিয়েছে তার কাছে চলে যাবে বেশি ভাগ, প্রফিট ভাগ। যারা কম কম করে টাকা দিয়েছে তাদের কাছে কম 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 ভাগ চলে যাবে, প্রফিট হলে তো সেই প্রফিটের ভাগও চলে যাবে। এইভাবে কোম্পানি চলে, বড় বড় কোম্পানিগুলো এইভাবে চলে। তোমার যখন শেয়ার বাজার পড়ো, শেয়ার বাজার তোমার আরামসে মিস করবে। তো হ্যাঁ, সে তো জানবে। দেখো এখানে বলছে যে এই প্রোডাকশন এই 4টি জিনিসের উপর নির্ভর করে। এই 4টে জিনিস যেখানে ভালো হবে সেখানে প্রোডাকশন খুব ভালো হবে। এবারে আমি কোথায় ছিলাম জানো? হ্যাঁ, এই ইকোনমিকে কিভাবে সাহায্য করছে, কিভাবে সাহায্য করছে? কিছুই না। আমি যদি ব্যাংক থেকে কোনো ব্যাংক থেকে যদি লোন তুলে নিই, তো লোন আমাকে তো লোন এমনিতে দেবে না, আমাকে সুদ দিতে হবে। তো সেই সুদটা আমি ফেরত দিচ্ছি কোথায়? ব্যাংকে। ব্যাংক গড়গড়িয়ে চলছে, ব্যাংকের সাথে যারা মানে ব্যাংকের যেসব কর্মচারী বলো, সরকার বলো, ওদেরকে আমি ট্যাক্স দিই, মানে ওই ইন্টারেস্ট দিয়ে দিচ্ছি, সুদ। তো সেখানে ইকোনমি হু করে এগোচ্ছে। লেবার, শ্রমিক, এতগুলো যে শ্রমিক লাগিয়েছি, শ্রমিককে নিশ্চয়ই আমি স্যালারি, কিছু না কিছু স্যালারি দেবো, তো তাদের ঘর বাড়িও চলবে, হু করে ইকোনমি চলছে। ল্যান্ড, যেখানে ভূমিকে আমি যে ল্যান্ডটা আমি তুলেছি, সেখানে কিছু না কিছু রেন্টে তুলেছি বা কিনেছি, যাই করেছি, তো সেখানে কিন্তু টাকা দিয়েছি, তাদের কাউকে তারা আরামসে চলছে। এটা আমি নিচ্ছি, আমার যে প্রফিট হচ্ছে, আমার নিজের হচ্ছে, আমি ইনকাম ট্যাক্স দিচ্ছি, সেস দিচ্ছি, সারপ্লাস দিচ্ছি, এসব জিনিসপত্র আমি আপনারা আছে। তো এইসব জিনিসপত্র আমার হচ্ছে, তো আমি এইভাবে ইকোনমিকে সাহায্য করছি। তো প্রোডাকশন এই 4টে জিনিসের উপর নির্ভর করে। যেমন ক্যাপিটাল ইন্টারেস্ট দেয়, শ্রমিক স্যালারি পায়, ভূমি রেন্ট, ইন্টারনেট প্রফিট। এতগুলো জিনিস আমি পাচ্ছি, বুঝতে পারলে? এবার এতগুলো জিনিস আমি দিচ্ছি, দিয়ে আমি ইকোনমিকে আমি একদম সরলভাবে বজায় রাখছি। গেল এটা। এইবার আমরা আসলে জিনিস আসি, এবারে এই উৎপাদন বলছে, আচ্ছা আমরা দেশে তো আমাদের প্রচুর কিছু উৎপাদন হয়, কয়েক লাখ জিনিস উৎপাদন, আমি আর কম বলেছি, আর বেশি হয়। তুমি দেখবে না, এই যে ল্যাপটপ, বক্স, কম্পিউটার, ক্যামেরা, তোমার জামা, প্যান্ট, টুপি, এইসব জিনিসপত্র, এই যে তোমার এই ব্যানার, এই যাই যা আছে সমস্ত কিছু উৎপাদন হচ্ছে। এরকম করতে কত জিনিস উৎপাদন হয়, লাখ লাখ জিনিস উৎপাদন হয় পুরো দেশে। তো এই যে পুরো লাখ লাখ জিনিস উৎপাদন হয়, বলছে একটা অর্থনৈতিক বছরে, অর্থনৈতিক বছর মানে বলবে এমনি নর্মাল বছর শুনেছেন, অর্থনৈতিক বছর আবার কি? নর্মাল তো 1 বছরে জানুয়ারি টু ডিসেম্বর, 1 বছর শেষ হয়ে গেল। অর্থনৈতিক বছর মানে নর্মাল লোকের জন্য 1 বছর মানে জানুয়ারি টু ডিসেম্বর। নর্মাল লোকের জন্য 1 বছর মানে জানুয়ারি টু ডিসেম্বর। গভর্নমেন্টের জন্য মানে সরকারের জন্য এপ্রিল টু মার্চ। এপ্রিল থেকে শুরু তো না, ওদের শুরু উল্টো বললে, মার্চ টু ফেব্রুয়ারি। আরে ওটা তুমি দেখবে না, বাজেট শুরু হয় মার্চ মাস, তাহলে গভর্নমেন্টের জন্য সরকার বছর শুরু হয় মার্চ থেকে, মার্চ টু ফেব্রুয়ারি। মানে ওরা একটা বছর বলে বোঝে এটা, মার্চ টু ফেব্রুয়ারি। আর আরবিআই এর জন্য, আরবিআই বোঝে এপ্রিল টু মার্চ। বুঝতে পারলে? আরবিআই শুরু হয় এপ্রিল থেকে, আরবিআই বছর শুরু হয় এপ্রিল থেকে, মানে সেরকম আর কি। মানে ওরা একটা অর্থনৈতিক বছর নর্মাল আরবিআই যে সমস্ত কাজকর্ম হয় না, ওরা 1 বছর মানে বোঝে এই বছরটাকে, এই টাইমটাকে। এটা দেখবে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 1 বছর। এরাও সেই মার্চ, এপ্রিল শেষ, এরা এরকম। নর্মাল লোকেদের আমাদের জন্য শুরু হয় জানুয়ারি, ডিসেম্বর। এদের গভর্নমেন্টের শুরু হয় মার্চ টু ফেব্রুয়ারি, কারণ ফেব্রুয়ারি লাস্টে বাজেট, ফেব্রুয়ারিতে বাজেট সেশন চলে, বাজেট পাস হয় না, ফেব্রুয়ারিতে বাজেট শুরু হয়ে যায় না। তো এই বছর বাজেট শুরু হওয়ার আগে ফেব্রুয়ারি থেকে বছর শুরু হয়, মার্চ থেকে যেহেতু বছর শুরু হবে, তাই ফেব্রুয়ারি শেষেই লাস্টেই ওরা আলোচনা করে নেয় যে আগের বছর কি খরচ করা হবে, কি হবে, এবার এত বছর কি খরচ হয়েছে, ওই জন্য ফেব্রুয়ারিতে শেষ করতে হবে।
দিয়ে মার্চ থেকে ওদের বছর শুরু হয়েছে, এপ্রিল শুরু হয়েছে। কারণ ওই যে তোমরা দেখে রাখবে তোমরা আরবিআই মানে প্রতিষ্ঠাও শুনবে 1 এপ্রিল। আরবিআই যখন প্রতিষ্ঠা হয়েছে না 1 এপ্রিল 1935, আরবিআই প্রতিষ্ঠা হয়েছে 1935-এ, তারিখ দেখবে 1 এপ্রিল থাকে, বুঝতে পারলে? তো এবার কথা হচ্ছে আরবিআই এপ্রিল টু মার্চ। এবারে এটা এটা কত নরমাল গেল। আমি তোমাকে এই টার্মটা থেকে আমি এটা যেটা বলবো, যেটা বলতে চেয়েছিলাম, আরে তোমরা ক্লাস পাবে, ক্লাস থেকে আবার একবার দেখে নেবে। দেখো বলছে একটা অর্থনৈতিক বছরে, আমার খালি টেনশন হচ্ছে এই ক্লাসটা যদি এই যে যারা এলো না ওরা যদি না দেখে আসে না আগের ক্লাসে, যে কি বিপদে পড়বে সে ভগবান জানে। অ্যাকচুয়ালি আমি একটা জিনিস দেখেছি, মানে আমিও অনেক এটা অনেক মানে বছর পরে পড়ার পর আমি ফিল করেছি এই জিনিসটা, নিজে ভেবেছি। চাকরি, এই যে ধরো চাকরি হয় না, চাকরি না হওয়ার প্রথম চরণে এটা পা দিয়ে ফেলেছে। কেন হয় না? তার প্রথম চরণে এটা অলরেডি পা দিয়ে ফেলেছে, যেটা অজুহাত। তোমরা সবসময় মনে রাখো তোমাদের এখন কাজ 3টে। হ্যাঁ, তোমরা একটু বড় হয়েছো, 3টে কাজ কি? একটা পড়া, একটা কোথাও আমি একটা কোনো মিম টিমে দেখেছিলাম, লেখা আছে হোয়াট নট টু ডু এটা ইজ আ রাইট স্ট্র্যাটেজি। মানে কি করা উচিত নয় ওটাই হচ্ছে মানে এই চাকরি পাওয়ার রাইট স্ট্র্যাটেজি। কি করা উচিত নয়, তোমাদের এখন করা উচিত নয় কি? কোন ঘাটা, প্রেম করা, এসব কিছু উচিত নয়। এগুলো হচ্ছে রাইট স্ট্র্যাটেজি, এগুলো করা উচিত না, কিন্তু করছে এগুলো। এক্স্যাক্টলি। তো চাকরি প্রথম না পাওয়ার প্রথম চরণে তোমরা এমনি পাবে। এবার পার্সোনাল লাইফ সবার আছে। কথা হচ্ছে সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানো তো? চাকরি পাওয়ার বয়স আর প্রেম করার বয়স একই সময়, যেখানে সেটা হয়ে যায়। মেয়েদের ক্ষেত্রে প্রবলেম হয় না, কেউ কেউ করছে, কিন্তু ছেলের, একটা ছেলের কি মানে করুণ পরিণতি হতে পারে তোমার আইডিয়া নেই। এখন আইডিয়া নেই বলা ভুল, খবরের দৌলত দেখতেই পাচ্ছ, মাথা পুড়ে শেষে এই যে কদিন আগে চাকরি খেয়ে নিয়েছে 25,000 সামথিং, 700 কত 53 কত চাকরি খেয়ে নিয়েছে। হ্যাঁ, তো এই চাকরি, হ্যাঁ সেটা ঠিক আছে, সেটা চলবে আরো এখন কিছুদিন। তো ওই চাকরি যে খেয়ে নিয়েছে এই যে লোকগুলো, কারণ আমি শুনছি কারণ বিয়ে ঠিক হয়েছিল বা কারণ বিয়ে সবে হয়েছে, তারা কি করে? হ্যাঁ, ভাবো এইসব সময় যদি কারোর চাকরি যায়, তো এই যে ব্ল্যাঙ্ক ওএমআর জমা দিয়েছে, ব্ল্যাঙ্ক ফাঁকা ওএমআর জমা দিয়ে তাও চাকরি পেয়ে যাচ্ছে। তো সেই সব নিয়ে হ্যাঁ কিছু তাদের মধ্যে জেনুইন কিছু লোক আছে, তারা পাবে, তারা হয়তো চাকরি হয়তো নেওয়া হবে না কি হবে না সেটা পরের ব্যাপার। কিন্তু যারা ফ্রড ভাবে নিয়েছে তাদের কথা ভাবো, কতটা খারাপ জায়গায় যায়। হ্যাঁ, কি বুঝবে কিভাবে? ওই প্রমাণ, ওই যে ওএমআর সিটগুলো জমা দিয়েছে কারণ না কারণ নামে তো সেটেল হয়ে আছে ওগুলো। সেটা তো আমরা বলছি না, নিশ্চয়ই না, তার কিছু না কিছু গ্লু হোল আছে না, বের করবে। সেটা তো আমরা করি না, কোড বুঝবো। দেখো হ্যাঁ, সে যাই হোক, তো এই জিনিসগুলো এই হয়। এই চাকরি না পাওয়ার প্রথম কারণ না, ছেলেকে তুমি যা করতে পারবে সেটা করেই। আমি তোমাদের বলেছিলাম সেই কেমিস্ট্রি শুরু থেকে বলে আসছি, তোমাদের এখন কেমিস্ট্রির উপরে এত বার্ডেন হয়ে গেছে না, তোমার মনে হচ্ছে ইকোনমিক্সটা শুরু করবো, কি হয় কেমিস্ট্রিটা কিছুদিন থাকুক, বন্ধ থাকুক, বুঝতে পারছি না তো ভালো লাগছে নর্মাল করি। হ্যাঁ, সেটা ঠিক আছে, সে তোমার নাহলে মনে হচ্ছে, সবার ওটা মনে হচ্ছে না। তো এই জিনিসটা কেন হচ্ছে বলো তো? পড়েনি, প্র্যাকটিস না করছে। তো প্র্যাকটিস না করলে, না পড়লে তোমার কোথায় থোড়ি ইয়ে হবে? যেগুলো করতে বলা যাবে সেগুলো তুমি করলে তবে তো না চাকরি পাবে। তো এই জিনিসটা খুব খারাপ। কোথায় ছিলাম আমি ভুলে গেছি। হ্যাঁ, না একটা অর্থনৈতিক বছরে কি বলি, একটা অর্থনৈতিক বছরে দেশের অভ্যন্তরে, তোমরা এটা লিখবে, বুঝলে? একটা অর্থনৈতিক বছরে দেশের অভ্যন্তরে উৎপাদিত সমস্ত বস্তু সেবা এটা পুরোটা লিখে নাও, সেটা লিখলাম। একটা অর্থনৈতিক বছরে দেশের অভ্যন্তরে উৎপাদিত সমস্ত বস্তু ও সেবা
সেবার অন্তিম মূল্যকে বলা হয় মোট অভ্যন্তরীণ উৎপাদন। মোট অভ্যন্তরীণ উৎপাদনের মানে, মোট অভ্যন্তরীণ উৎপাদন মানে অনলাইনে দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। লেখো, লিখে নাও। একটা অর্থনৈতিক বছরে দেশের অভ্যন্তরে উৎপাদিত সমস্ত বস্তু ও সেবা অন্তিম মূল্যকে বলা হয় মোট অভ্যন্তরীণ উৎপাদন, বা মোট অভ্যন্তরীণ উৎপাদনকে বলা হয় গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, বা সংক্ষেপে বলা হয় জিডিপি। লেখা হয়ে গেলে বলো, আমি মুছে দিচ্ছি। স্যার হয়ে গেছে। এর মানে কি? এই জিডিপি মানে কি? কি বললাম? প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। প্রোডাক্ট ছেড়ে দিয়েছে নাকি? ঠিক আছে, প্রোডাক্ট। দেখো বলছে একটা অর্থনৈতিক বছরে, মানে এক বছরের মধ্যে, তোমরা নরমালি মনে হয় একটা অর্থনৈতিক বছর এত মাথা ইয়ে তো লাগে। হ্যাঁ, আবার এদিকে আরো কঠিন করতে চাইলে এরা ভালো বাংলায় বলে কিরকম, এক বৃত্তীয় বর্ষে। তো অর্থনৈতিক বছরকে বলে এক বৃত্তীয় বর্ষে, এরকম। তো মাথা শেষ করে দেবে, অত কিছু বলে হবে, তোমরা মনে রাখবে এক বছর, পরিষ্কার এক বছর। এক বছরে দেশের ভেতরে যত রকমের বস্তু বা সেবা উৎপাদন, মানে যা কিছু হয়, বস্তু উৎপাদন হবে, সেবা দেওয়া হবে, তার অন্তিম মূল্যকে বলা হয় জিডিপি। মানে কি অন্তিম মূল্য কি, আমি সেটা পরে আসছি, তার আগে তোমাকে একটু নরমাল ভাবি। দেখো ধরো অন্তিম মূল্যটি প্রথমে বলি। অন্তিম মূল্যকে কেন হচ্ছে, ধরো তোমার গম উৎপাদন হলো, এই গম থেকে বানানো হলো আটা, এই আটা থেকে বানানো হলো বিস্কুট। জিডিপিতে কার দাম ইনক্লুড করবে? গমের দাম। গম ধরো 25 টাকা কিলো, গম 25 টাকা না, আটা একটু গম কম হয় একটু, গম বেশি করে ফেলেছি। গম 35, কত? 35 টাকা। গম 25 টাকা কিলো, এখন 35 টাকা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, 25 টাকা কিলো আটা, 25 টাকা আটা, ধরো 25 টাকা। তাই হোক। আর বিস্কুট, এক কিলো বিস্কুটের দাম হয়তো প্রায় 150 টাকা। ভালো বিস্কুট আর কি, আর তুমি ইয়ে সব এস বিস্কুট করবে তার দাম বেশি নেই। নোরা বিস্কুট যত ভালো বিস্কুট সেটা তো গম থেকে তৈরি হয় বাবা। তো যাই হোক, দেখো আর তুমি কোন দামটা ইনক্লুড করবে জিডিপিতে? জিডিপিতে তুমি এই তিনটে দামের মধ্যে কোন দাম ইনক্লুড করবে? লাস্ট যে দাম, মানে ওই গমটা আলটিমেটলি যে বস্তুতে রূপান্তরিত হচ্ছে তার দাম কোথায় হচ্ছে? বিস্কুটে হচ্ছে। বিস্কুট গম কি শুধু বিস্কুটই হয়? কোনো সময় অন্য কিছু হচ্ছে, আরে কোনো রুটিতে হয়ে যাচ্ছে বা কিছু, হ্যাঁ ছাতু হচ্ছে। যাই হোক, লাস্ট যে দামটা সেই দামটাকে তুমি ইনক্লুড করবে জিডিপিতে। জিডিপিতে যে দামটা ইনক্লুড করা সেটা লাস্ট দামটা। ধরো তুমি এখানে ওই তাহলে গমই নিলে, গম থেকে তৈরি করলে ময়দা। এখন ময়দা কিলো কত? কিলো দিচ্ছেন না, ধরো 40। ময়দার দাম নরমালি একটু বেশি রাখা হয়। আচ্ছা ময়দা থেকে বানিয়ে দিলে সিঙ্গারা বানিয়ে দিলে, এবার ভাবো সিঙ্গারা 1 কেজি সিঙ্গারা, বা সিঙ্গারা তোমাকে এক পিস, তুমি এতটুকু ময়দা তুমি 1 কেজি ময়দায় কতগুলো সিঙ্গারা বানাতে পারবে? মানে সিঙ্গারা বানাতে পারবে, ততগুলো সিঙ্গারার দাম দেখবে। প্রত্যেকটা সিঙ্গারা ধরো 6-7 টাকা করে একটা সিঙ্গারা নেই, তো 6 টাকা করে যদি সিঙ্গারা ধরো, ওই 1 কিলো ময়দা থেকে কয়েক পিস সিঙ্গারা, অনেকগুলো পিস সিঙ্গারা বেরিয়ে যাবে। কত সিঙ্গারা বেরিয়ে যাবে আমার আইডিয়া নেই যদিও, দোকান চালাই। যাই হোক, এই 40 টাকা থেকে তো বেশি হবে। ঠিক আছে 30 পিস, আচ্ছা 30 পিস, 30 পিস সিঙ্গারা, 30 পিসে 30 6 180 টাকা, 180 টাকা সিঙ্গারা। তো তুমি এখানে কোন দামটা ইনক্লুড করবে? লাস্টে সিঙ্গারা দাম জিডিপিতে কোনটা যাবে? এটা তো অন্তিম মূল্য এটাকেই বলছে। তোমরা বললাম না দেশের অভ্যন্তরে সমস্ত জিনিসের অন্তিম মূল্য। এবারে আমি জিডিপির আসল ভাষায় আসি, যেটা তোমাদের বোঝাটা অত্যন্ত জরুরি। অনলাইনে যারা আছো ভালো করে এবারে এদিকে চোখ দাও, এই জিনিস একবার মিস হয়ে গেলে সারা জীবন ভুলে যাবে, জিডিপি জীবনে বুঝতে পারবে। এটা ধরো আমাদের ভারত দেশ, ঠিক আছে? আমি নরমাল বলছি দেশের, আমি তুমি থোড়ি এখানে দেশের অভ্যন্তর মানে এই দেশের ভেতরে আমাদের আন্দামান আমাদের দেশ থেকে কাট হয়ে আছে,
কিন্তু আমাদেরই বাবা লাক্ষাধিক কার্ড হয়ে আছে আমাদেরই। তো দেশের অভ্যন্তরে মানে মানে জিনিসপত্র, লাক্ষাধিক জিনিসপত্র সমস্ত কিছু ইনক্লুড করে আমি বলছি। ধরো দেশের অভ্যন্তরে আমাদের দেশের কোম্পানির নাম বলো, ধরো আমুল। আমুল ধরো, আমুল দুধ উৎপাদন হচ্ছে, আমুল দুধ এখানে টাকা ধরো যে জিডিপিতে যে টাকাটা যোগদান করছে সেই টাকাটা হচ্ছে ধরো 500 টাকা। আমি বলছি আরে হিসাব করছি বলো। আরেকটা দেশীয় কোম্পানির নাম বলো, টাইটান, ঘড়ি বানাচ্ছে টাইটান। এর দাম হচ্ছে এ ধরো কামাচ্ছে 200 টাকা বা 300 টাকা, ঠিক আছে। এবার বাইরে একটা কোম্পানি নাম বলে, স্যামসাং তো আমাদের দেশেই আছে, তো আমাদের দেশের কোম্পানি না, বাইরের কোম্পানি ওটা, কিন্তু আমাদের ফ্যাক্টরি তো আমাদের দেশে ফেলা আছে। স্যামসাং ধরো 200 টাকা কামাচ্ছে, ঠিক আছে ঠিক আছে। আর আমাদের দেশের এমন কোন লোক যারা বাইরে কাজ করতে চলে যায়, তারা তো বাইরে কামাচ্ছে কিন্তু টাকা বাড়াচ্ছে কোথায়, আমাদের দেশে টাকা বাড়াচ্ছে। সেরকম একটা লোকের নাম বলো, যেমন ধরো কিছু নাম বলে দাও, তোমার নামও মনে আসে না। কি বলে এটাকে, রাম ধরো কামাচ্ছে 100 টাকা, ঠিক আছে। এবারে বোঝার চেষ্টা করো। দেখো এখানে এই দেশের আমি কি বললাম, একটা অর্থনৈতিক বছর, এটা 1 বছর, এটা ঠিক আছে, এটা উইদিন 1 ইয়ার, এটা 1 বছরের কথাই বলা হচ্ছে, ঠিক আছে। 1 বছরের মধ্যে উইদিন 1 ইয়ার বলা হচ্ছে যে দেশের মধ্যে আমুল কামাচ্ছে হচ্ছে 500 টাকা, মানে জিডিপি ও দিচ্ছে 500 টাকা কামাচ্ছে। আচ্ছা, টাইটান কামাচ্ছে 300 টাকা, স্যামসাং কামাচ্ছে 200 টাকা। আর আমাদের দেশের ছেলে যে রাম, সে দেশের বাইরে আছে, এই জন্য আমি একটা ব্র্যাকেটের বাইরে রেখেছি, সে রাম কামাচ্ছে 100 টাকা। এইবারে জিডিপি কি বলছে, যে একটা অর্থনৈতিক বছরে দেশের অভ্যন্তরে হ্যাঁ সমস্ত রকম বস্তু আর সেবার অন্তিম মূল্যকে জিডিপি বলা হচ্ছে, তাই না? তো তার মানে এখানে জিডিপি কত হবে? 5 3 8 2 5 3 8 2 10, 1000 টাকা, 1000 টাকা হবে। আমি এটা কেন বলবো, এ তো দেশের অভ্যন্তরে নয়, এ তো দেশের বাইরে, আমি দেশের অভ্যন্তরে বলছি, ঠিক আছে। এইটা হচ্ছে গেল তোমার জিডিপি, তোমরা বুঝতে পেরেছো? এইবারে প্রশ্ন আছে, এটা জিডিপি, এবার কথা হচ্ছে আর একটা টার্ম আছে জিএনপি বলে, সেখানে কিছুই না, আমাদের দেশে যে বিদেশি জিনিসগুলো আছে, যে টাকার উপরে আমাদের কোনো নেই, এই যে স্যামসাং, এর টাকার উপরে আমাদের কোনো অধিকার আছে? কিন্তু বাইরের দেশে এর টাকা নিয়ে বাইরে চলে যাবে, কিন্তু এই টাকার উপরে অধিকার আমাদের আছে। তো জায়গা নেই না, যেখানে লিখি ধরো জিডিপি আছে তোমার কত টাকা হচ্ছে 1000 টাকা, তাই তো 1000 টাকা জিডিপি। আর এখানে জিএনপি আছে, জিএনপির ফুল ফর্ম কি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। যেমন ওটা লিখেছিলাম গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ওটা কি, মোট আভ্যন্তরীণ উৎপাদন, আর এটা মোট জাতীয় উৎপাদন, ঠিক আছে। বাংলায় যদি বলি আর কি, মোট জাতীয় উৎপাদন কি বলতে চাইছি। জিএনপি কি হবে, জিএনপি হবে হচ্ছে এই যে জিডিপি হলো না, জিডিপি থেকে তুমি ওই স্যামসাং বাদ দাও আর রামকে ঢোকাও, জিডিপি থেকে কাকে বাদ দেবো, স্যামসাংকে বাদ দেবো আর রামকে ঢোকাবো। স্যামসাং, এটা এই এক্সটা আছে স্যামসাং, আর ওয়াইটা আছে রাম, বুঝতে পারলে? কত হবে এটা, জিএনপি ক্যালকুলেট করলে কত হবে, কত হবে? জিডিপি কত ছিল, 1000 মাইনাস x কত ছিল, 100, কত হবে, 900। কোথায় 900 হচ্ছে, 800 3 800 1 900 কোথায় 700 হচ্ছে। আচ্ছা ও এটা আছে লক্ষ্য নিতে হবে, তোমার স্যামসাং দিকে গেলে 200 আর ওর দিকে 100, 200 নিয়ে গেছে, এই 100 ঢুকিয়ে দিয়েছে, হ্যাঁ বাবা কত হচ্ছে তাহলে তোমার 900 মাইনাসই হবে। তাহলে আমার কাছে প্রশ্ন হচ্ছে যে
বলছে যে দেশের অভ্যন্তরে এক বছরে দেশের অভ্যন্তরে মোট বস্তু আর সেবা মানে উৎপাদিত বস্তু আর সেবা অন্তিম মূল্য বলা হচ্ছে জিডিপি। আর জিডিপিটা কিছুই না, জিডিপিটা হচ্ছে তোমার জিডিপির মধ্যে থেকে বাইরে যে সমস্ত টাকা, যে সমস্ত বাইরে থেকে যারা ইনকাম করছে সেটা আমাদের ঢোকাও, আর ভেতরে যে অংশগুলো আছে সেগুলো বের করতে। তো জিডিপি বেশি কাজের না জিএনপি বেশি কাজের? এক সেকেন্ড অনলাইনে বলো তো, জিডিপি বেশি কাজের হলো এটা তোমরা যেটা দেখলে তার থেকে আমার বলো। হ্যাঁ, জিডিপি কাজ। এবার কথা হচ্ছে কার কার মনে হচ্ছে জিএনপি কাজের, আর জিডিপি কার কার মনে হচ্ছে জিডিপি কাজের, কার কার মনে হচ্ছে জিএনপি কাজের? দেখবে অ্যাকচুয়ালি জিডিপিটা বেশি কাজের। কেন না আমি তোমাকে নরমাল বলি, হ্যাঁ এটা ঠিক কথা, ছেড়ে দাও, ওটা তো ঘরের মানে ঘরের যেটা থেকে যাবে তো, আর জিএনপিটা তো বেরিয়ে যাবে না। জিএনপি কোথায় বেরোচ্ছে? দেখো জিডিপি, দেখো ওই যে স্যামসাং ছিল, স্যামসাং এর টাকাটা জিডিপির মধ্যে ধরা হচ্ছে, কিন্তু স্যামসাং টাকাটা জিডিপির মধ্যে থাকবে কি? কত টাকাটা নিয়ে বেরিয়ে যাবে একসময়, কিন্তু জিডিপির মধ্যে তো আসছে। কিন্তু জিএনপি টাকাটা, জিএনপির ওই যে বাইরে যে টাকাটা যেটা ইনক্লুড করা হচ্ছে না জিডিপিতে, সেটাও ঢুকবে জিএনপিতে। তো নরমালি দেখতে গেলে তো মনে হবে জিএনপি বেশি কাজের, টাকাটা বেশি কাজের ওটাই যাচ্ছে, কিন্তু এখানে একটা খেয়ে যাচ্ছে কি? জিডিপি মানে বাইরের প্রচুর কোম্পানি আসবে এখানে, জিডিপি বেশি মানে বাইরের প্রচুর কোম্পানি ঢুকছে। এবারে একটা জিনিস দেখো, বাইরের প্রচুর কোম্পানি যদি জিডিপি মানে জিডিপি যার বেশি হচ্ছে, তোমার দেশের জিডিপি খুব ভালো, তার মানে এখানে কি এটা কি দর্শায় যে তোমার দেশে ভেতরে কোম্পানিও আছে, এবার বাইরের কোম্পানিও প্রচুর আছে। এবার শুধু দেশের কোম্পানি তো হবে না, এবার কথা হচ্ছে বাইরের কোম্পানিও আছে। এবার কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই যে বাইরের কোম্পানি যখন ঢুকবে, তুমি একটা জিনিস দেখো, বাইরের কোম্পানি এখানে এলে ক্যাপিটাল না হলে বাইরে থেকে নিয়ে আসতে পারে, বা এখান থেকে ব্যাংক থেকেও নিতে পারে। একটা ফার্স্ট প্রফিট ইন্টারেস্ট কাকে দেবে? বাইরে দেবে। তোমার নিজের ব্যাংক থেকে যদি মূলধন আর ক্যাপিটাল নেয়, তোমার ব্যাংকে দেবে ইন্টারেস্ট। সেকেন্ড, লেবার থেকে তুলবে, তোমার দেশ থেকে তুলবে, তোমার দেশ থেকে লেবার তুলবে মানে স্যালারি কাদের দেবে? তোমাদের দেশের আনএমপ্লয়মেন্ট থাকবে, বেকার তো থাকবে, দূরে গেল। রেন্ট মানে ল্যান্ড ভূমি কোথেকে নেবে? তোমার দেশের ভূমি নেবে। আর এন্টারপ্রেনিয়রশিপ, তোমার এখানে তাদের একজনের মাথা থাকে নাকি এতগুলো ইঞ্জিনিয়ার তুলছে, এত তুলছে, কোথায় তুলবে? তোমার এখান থেকে তুলবে। তো এন্টারপ্রেনিয়রশিপ এখানে চলে গেল, প্রফিট মার্জিন বেশি এদারি হয়ে গেল। কিছু প্রফিট ওরা নিয়ে যাবে ঠিক কথা, কিন্তু সমস্তটা নিয়ে চলে যেতে পারবে, কিছু কিছু থাকবে তোমাদের দেশে। তো জিডিপি দেখতে হয়তো খারাপ লাগে যে ওই টাকাটা নিয়ে চলে যাচ্ছে ঠিক কথা, কিন্তু ওই জিনিসটা এনে এখানে এত লোককে মানে দিয়ে দিল আর কি, এমপ্লয়েড করে দিল। তো দেখতে বাইরে থেকে তো দেখতে হতে পারে জিএনপি টাকা আমাদের কাছ থেকে যাবে ঠিক কথা, ঠিক আছে, এটা একদম বারবার কথা, ঠিক কথা। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা হবে। এইবার তোমাদের আমি একটা নরমাল কথায় আসি যে এই যে চারটি জিনিস বললাম, ওই যে ক্যাপিটাল, তারপর তোমার কি ছিল জানো? ক্যাপিটাল ছিল, ল্যান্ড ছিল, তারপর তোমার হ্যাঁ লেবার ছিল, এন্টারপ্রেনিয়র ছিল। এই চারটি জিনিসের উপর দাঁড়িয়ে আছে প্রোডাকশন। এই চারটি জিনিস যত ভালো হবে, প্রোডাকশন তত ভালো হবে, ঠিক কথা। এবারে কথা হচ্ছে এই চারটি জিনিস যদি পুরোটা সরকারের অধীনে চলে যায়, তখন একরকমের ইকোনমি তৈরি হয়। ওই চারটি জিনিস যদি পুরোটা প্রাইভেটের কাছে চলে যায়, সেখানে একরকমের ইকোনমি তৈরি হয়। যেমন আমি তোমাকে নরমাল বলি, এই জিনিস দেখো, চারটি জিনিস কি? ক্যাপিটাল, ল্যান্ড, প্রফিট, এবং তোমার এন্টারপ্রেনিয়র, আর হচ্ছে লেবার। এই চারটি জিনিস যদি চারটি সরকারের অধীনে থাকে, তখন সেই ইকোনমিকে বলা হচ্ছে সোশ্যালিস্টিক ইকোনমি। কি বলছি? যদি এই চারটি জিনিস মানে যেমন ক্যাপিটাল, ল্যান্ড, আর ওই তোমার এন্টারপ্রেনিয়র, আর হচ্ছে ওই লেবার, এই চারটি জিনিস যদি টোটাল পুরোটাই সরকারের অধীনে থাকে, তখন যে ইকোনমি তৈরি হয় তাকে বলা হয় সোশ্যালিস্টিক ইকোনমি বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, যেটা চায়নাতে দেখতে পাওয়া যায়। চায়না সরকার সমস্ত কিছুর উপরে সরকারের কন্ট্রোল আছে। তুমি সরকার নেই, কমিউনিস্ট পার্টি, একটাই পার্টি আছে কমিউনিস্ট পার্টি, ওই পার্টিতেই দেশ চালায়। যে ওই পার্টির মানে পার্টির যে মাথা, সেই হচ্ছে দেশের। বুঝতে পারলে? আমাদের দেশের এতগুলো পার্টি আছে, ওদের দেশে কোনো পার্টি নেই, একটাই পার্টি, কমিউনিস্ট পার্টি, দেশ। তো যেমন চায়নাতে চলে সোশ্যালিস্ট ইকোনমি। সোশ্যালিস্টিক ইকোনমিতে কি আছে? সোশ্যালিস্ট ইকোনমিতে সব জিনিসের উপর সরকারের কন্ট্রোল। তোমরা তো শুনে থাকবে, ওই একটা অ্যাপ ছিল না, শুনে থাকবে না, শুনেছো, টিকটক, বুঝেছো? টিকটকের একটা মেন ফাদার কোম্পানি আছে, মানে যেমন আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এসবের একটা ফাদার কোম্পানি আছে মেটা বলে। তুমি শুনেছো তো? ফেসবুক চালালে দেখবে নিচে একটা ওঠে মেটা বলে, আলফাবেটের চিহ্ন আছে, দেখেছো তোমরা? ওইটা হচ্ছে ফাদার কোম্পানি আছে, বুঝতে পারলে? এবারে কথা হচ্ছে এই যে টিকটক চলতো,
তোমরা দেখবে অনেক চাইনিজ অ্যাপ ব্যান হয়ে গেছে, তার মধ্যে একটা মারাত্মক অ্যাপ ছিল ইউসি ব্রাউজার বলে। তোমরা যদি আগে অনেকক্ষণ চালাতে তোমরা দেখে থাকবে একটা অ্যাপ ছিল ইউসি ব্রাউজার বলে, বুঝেছো? তো ওই সমস্ত কিছু অ্যাপ, ওই টিকটক, এগুলো কোম্পানির একটা ফাদার কোম্পানি ছিল, যে কোম্পানির নাম হচ্ছে আলিবাবা। ওর যে মেন হেড তার নাম হচ্ছে জ্যাক মা, নাম শুনেছিস? বিরাট বড় বিজনেস, আমাদের মুকেশ আম্বানি আছে না, ওই চাইনার বিজনেসম্যান ছিল জ্যাক মা বলে। জ্যাক মা সরকারের উপরে কিছু একটা কোশ্চেন করেছিল, রাতারাতি জ্যাক মা গায়েব হয়ে গেছে। জ্যাক মাকে খুঁজে পাওয়া যাবে, আজ পর্যন্ত জ্যাক মা জানা যায়নি জ্যাক মা কোথায়, বুঝতে পেরেছো? তো সরকারের উপরে, সোশ্যালিস্ট ইকোনমির একটাই খারাপ, তুই সরকারের উপরে কিছু বলতে পারবি না, যেমন চায়নার ইকোনমি, তুই সরকারের উপরে কিছু বলতেই পারবি না, সরকার বলবে সেটি লাস্ট শেষ কথা, বুঝতে পারলে? আর এই সোশ্যালিস্ট ইকোনমি নিয়ে যেহেতু সরকারের অধীন, সরকারের আন্ডারে সমস্ত কিছু থাকে, তাই গরিব মানুষের বড় সুবিধা হয়, গরিব মানুষের সুবিধা হয়। দেখো সরকারের ডিরেক্ট কন্ট্রোল থাকে কি বলতো, ধরো তুমি আজকে একটা বোতল কিনতে গেলে, বোতলের উপরে একটা দাম লেখা আছে, যেটা সরকারি দাম, এটা তোমাকে দিতে হবে। যদি প্রাইভেট হতো যা ইচ্ছে দাম বসাতো, তো এই জিনিসটা হয়, তার ফলে গরিবের খুব ফায়দা হয় সোশ্যালিস্ট ইকোনমি। তাহলে কি বলো, ওই প্রোডাকশনের যে চারটি যে ফ্যাক্টর ছিল, ক্যাপিটাল, ল্যান্ড, লেবার আর এন্টারপ্রেনিউর, এই চারটে যদি ডিরেক্ট সরকারের অধীনে থাকে, তাহলে তখন যে ইকোনমি বিল্ড হয় সেটাকে বলা হচ্ছে সোশ্যালিস্ট ইকোনমি বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, ঠিক আছে? আর এই চারটে জিনিস যদি পুরো প্রাইভেটের হাতে চলে যায়, তখন তৈরি হয় ক্যাপিটালিস্টিক ইকোনমি। ইকোনমি বা পুঁজিবাদী অর্থব্যবস্থা। এটা বলে আমি শেষ করতে পারছি, বুঝলে? তাহলে বলছে যখন এই ওই প্রোডাকশনের ওই চারটে যে ফ্যাক্টর, ওই চারটে ফ্যাক্টর যদি তোমার সরকারের অধীনে হয়, তাহলে তখন যে অর্থব্যবস্থা বিল্ড হয়, তখন সেটাকে বলে সোশ্যালিস্ট ইকোনমি বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। যদি ওটা হচ্ছে পুরোটাই প্রাইভেটের হাতে চলে যায়, তাহলে যে ইকোনমি তৈরি হয় তাকে বলা হয় ক্যাপিটালিস্টিক ইকোনমি বা পুঁজিবাদী অর্থব্যবস্থা। আচ্ছা, আমাদের দেশের যে অর্থব্যবস্থা সেটা ক্যাপিটালিস্টিক না সোশ্যালিস্ট? আমাদের দেশে পুরোটাই কি সরকারের অধীনে, কোনো প্রাইভেট কিছু নেই? আমাদের প্রাইভেটও আছে, সরকারিও আছে। এইরকম ইকোনমি যেখানে প্রাইভেটও থাকে, সরকারও থাকে, সেরকম ইকোনমিকে বলে মিক্সড ইকোনমি বা মিশ্রিত অর্থব্যবস্থা। ক্যাপিটালিস্টিক ইকোনমির একটা উদাহরণ ইউএসএ, ওখানে সবই বেসরকারি। আমাদের মতো এখানে আমাদের যেমন আমাদের এখানকার বেশিরভাগ ছেলেদের একটাই স্বপ্ন, সরকারি চাকরি। ইউএসএ তে ওরকম কোনো সিস্টেম নেই, কেউ ওদের সরকারি চাকরির কথা ভাবেও না। ওদের কাছে একটাই জিনিস, স্টার্টআপ তৈরি করবে। যে কোনো লোক স্টার্টআপ তৈরি করবে, মানে ওদের প্রত্যেকটা ছেলের একটাই স্বপ্ন, আমি একটা কোম্পানি দাঁড় করাবো, আমি একটা বিজনেসম্যান তৈরি করবো, মানে একটা বেসরকারি চাকরি। মানে ওদের তো ক্যাপিটালিস্ট ইকোনমি, তো তাহলে কেউ আমাদের যেমন এখানকার একটাই স্বপ্ন সরকারি চাকরি করতে হবে, সবার স্বপ্ন সরকারি চাকরি। ওদের কোনোদিন কারোর মাথায় মানে এতেও আসে না যে সরকারি চাকরি করবো, কোনো সরকারি চাকরি কেউ চায়ও না। সবার মনে একটাই প্রশ্ন যে আমি একটা স্টার্টআপ তৈরি করবো, বড় ভালো একটা কোম্পানি পাওয়া যায়, ভালো একটা ব্যাপার পাওয়া যায়, এই ব্যাপার ওদের ইউএসএ। কেন? ওদের ওখানে ক্যাপিটালিস্ট ইকোনমি। ওদের আমাদের যেমন এখানে জিনিসপত্র থাকে না, এমআরপি লেখা থাকে, ম্যাক্সিমাম রিটেল প্রাইস। মানে ধরো এই বোতলটার দাম যদি আজকে 10 টাকা হয়, এখানে এই বোতলটার গায়ে সেটে দেওয়া হলো যে এমআরপি 10 টাকা, ঠিক আছে? তার মানে তুমি ম্যাক্সিমাম রিটেল প্রাইস 10 টাকা, তুমি একে 11 টাকায় বেচতেই পারবে না। 100 টাকা 11 টাকায় বেচা মানে এটা ক্রাইম, হ্যাঁ? কিন্তু ইউএসএ তে এরকম এমআরপি থাকেই না, ওদের নরমাল প্রাইস। তো হয়তো দেখা গেল সেটা কোনো জঙ্গলে দিয়ে বেচছে, সেটা দাম হয়তো দেখা গেল এই 10 টাকার বদলে সেটা 30 টাকায় বেচছে, কেউ 50 টাকায় বেচছে, যা ইচ্ছে বেচতে পারে। তো ওখানে কোনো ম্যাক্সিমাম রিটেল প্রাইস নেই, বুঝতে পারলেন? আমাদের ভারতে যেটা থাকে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, ওদের এটা থাকে না। কেন? ওখানে ক্যাপিটালিস্টিক ইকোনমি, ওখানে ইকোনমি পুঁজিবাদী, সব প্রাইভেট। হ্যাঁ, কিছু সরকারি আছে, যেমন নাসা, ওদের আর্মি, নেভি, হ্যাঁ এসব হয়তো সরকারি থাকতে পারে, হ্যাঁ, বাট আর বাদ বাকি কিছু সরকারি না। ওদের বেশিরভাগ সবকিছুই বেসরকারি, মানে তোমার ইয়ে প্রাইভেট, বুঝতে পারলেন? ওদের ইয়েও বেশি, তোমার টাকা পয়সাও বেশি। তো তিনরকম ইকোনমি, আরো ইকোনমি আছে, যেমন ধরো একটা ইকোনমি হচ্ছে ডুয়াল ইকোনমি। ডুয়াল ইকোনমি কি? দ্বৈত অর্থব্যবস্থা। মানে যে অর্থব্যবস্থায় ওল্ড টেকনোলজিও চলছে, নিউ টেকনোলজিও সমানভাবে চলছে। মানে ধরো ভারতের অর্থব্যবস্থাতে আমাদের প্রত্যন্ত গ্রামে দেখবে এখনো সেই
লাঙ্গল বলো বা এইসব চাষ চলছে, মানে কোনো এখন স্মার্ট ভাবে যে কৃষি কাজ করছে সেরকম কিছু হচ্ছে না। কিন্তু হ্যাঁ এসছে, সেটা পুরোপুরি ভাবে তো যায়নি, গ্রামের দিকে এখন এরকমই আছে, শহরের দিকে হয়তো কিছু কিছু ক্ষেত্রে আছে হালকা হলে। তো ওখানে কি মানে কিছু ওল্ড টেকনোলজিও আছে আর নিউ টেকনোলজিও আছে। তো যেই সব অর্থ ব্যবস্থায় ওল্ড টেকনোলজি এবং নিউ টেকনোলজি সমানভাবে চলছে না, সেই অর্থ ব্যবস্থাটা ডুয়েল ইকোনমি, ওটা ভারতেও আছে। এটা ভারত, এটা উদাহরণ ভারতেও দিতে পারে, ইন্ডিয়ান দিতে পারে। অনেক ইকোনমি আছে, ওপেন ইকোনমি আছে, ক্লোজড ইকোনমি আছে, অনেক কিছু আছে। তো এখানে আমি অন্তত 4টে বলেই দিলাম, সময় হয়ে গেছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, আজকে এই পর্যন্ত থাক। আচ্ছা, অনলাইনে যারা ছিলে তাদের আমার একটাই রিকোয়েস্ট, ক্লাস ওল্ড এন্ড নিউ। হ্যাঁ ওল্ড, দেখো ওল্ড টেকনোলজি আর নিউ, যেই সব ইকোনমিতে ওল্ড টেকনোলজি আর নিউ টেকনোলজি সমানভাবে চলছে, এই সব ইকোনমিকে দ্বৈত ইকোনমি। দেখো আচ্ছা, ওল্ড আর নিউ আরেকবার বলুন তো, ওল্ড টেকনোলজি আর নিউ টেকনোলজি ঠিক একটু আরেকবার বলুন। সমানভাবে চলছে। বুঝলে, যেসব ইকোনমিতে বা যেসব ইকোনমি বা যেসব অর্থ ব্যবস্থাতে ওল্ড টেকনোলজি এবং নিউ টেকনোলজি সমানভাবে চলছে তাকে তোমরা ওই কি বলে ডুয়াল ইকোনমি বলে। আচ্ছা, তোমরা আমি অনলাইনে বলি, তোমরা অনলাইনে যতজন ছিলে এই ক্লাসটা তো এ করা হবে, আর অফলাইনেও বলি, আমি অফলাইনে যারা ছিলে না আজকে তারা প্লিজ ক্লাসটা বারবার দেখো। আমি আগের ক্লাসে এলে কিন্তু আমি এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা তখন রিপিট করতে পারবে না যে জিডিপি কি স্যার আর জিএনপি কি স্যার। আমি কিন্তু জিডিপি আর জিএনপি আজকে বলে দিয়েছি, কয়েকটা ফর্মুলা বাকি আছে যেগুলো আমি বলিনি, আমি জানি কি কি বলিনি। বলো এবারে কি বলছিল বুঝলেন? পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। কোশ্চেন আছে কারুর? না স্যার, ক্যাপিটালিস্টিকটা ওই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, আর সোশ্যালিস্টিকটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, মিশ্রিত অর্থ ব্যবস্থা আর দ্বৈত অর্থ ব্যবস্থা। আরো দুটো তিনটে আছে আমি যেগুলো বললাম না, ওপেন আছে, ক্লোজড আছে, হ্যাঁ প্যারালাল আছে, বলছি আমি আগের ক্লাসে এসে বলছি তোমাদের সবকটা। আজকে এই বলতে থাক। আর অফলাইনে যারা পড়ো তারা প্লিজ অফলাইনে এসো, কিন্তু আমি হয়তো আগের বার থেকে আমি মেয়েদেরকে বলবো, সরাসরি বলবো যে আমি অফলাইনের এই ক্লাসগুলো যেগুলো দেওয়া হচ্ছে এগুলো বন্ধ করে দিতে। কারণ না হলে তোমরা, আমি দেখছি যেটা তোমাদের মনে একটা ঢুকে গেছে যে যদি আমি ক্লাস না করতে যাই আমি ক্লাস পেয়ে যাবো, তো আমি ক্লাস করতে আসবো কেন? এই জিনিসটা মাথায় সেটে গেছে। তো আমি আগের বার থেকে আমি ক্লাসগুলো অফ করছি, কারণ এই ক্লাসগুলো শুধু অনলাইনে যারা পড়ে তাদের জন্য থাকবে। অফলাইনে যারা পড়ে একমাত্র যদি তাদের কোনো ভ্যালিড কারণ থাকে তখনই ওই ক্লাস দেওয়া হবে, তার আগে নয়। বুঝতে পারলে? তো মাথায় ঢুকিয়ে নাও আর আগের ক্লাস থেকে আসার চেষ্টা করো।